আমাদের সাথে অলরেডি 101 জন স্টুডেন্ট চলে আসছে, আর বাকিরা চলে আসো আস্তে আস্তে করে। আমরা আগের ক্লাসে যা যা পড়েছিলাম এটা একটু রিভিশন করব কয়েক মিনিটের মধ্যে। আর এই সময়টা আমি একটু দ্রুত যাব, অনেক ফাস্ট যাব, কারণ আমি রিভিউ করতেছি আগের ক্লাসটা, তারপরে আজকে নতুন ক্লাস শুরু হবে। আজকের ক্লাসে আমি খুবই ছোট জিনিসপত্র পড়িয়ে ছেড়ে দেবো, চিন্তা করো না, বেশি পেন দেবো না। ওকে, নিউটনিয়ান মেকানিক্স এর মধ্যে আমরা লাস্ট পড়েছিলাম হলো এখানে থাকা বস্তুটা যদি এই মানুষটা দেখে তাহলে এই বলটাকে সে গতিশীল দেখবে। মানে গাড়ির উপরে গাড়িটা চলতেছে, বলটাও ওইদিকে চলে যাচ্ছে, তার মানে এই ছেলেটা বলটাকে গতিশীল দেখবে। কিন্তু এই গাড়ির ভেতরে থাকা একটা মেয়ে এই বলটাকে গতিশীল দেখবে না, এর সাপেক্ষে বলটার বেগ আসলে শূন্য। এটা এই জিনিসটা হচ্ছে কেন, যে একজন বলতেছে বেগ শূন্য আর একজনে বলতেছে বেগ আছে, এটাকে বলার কারণ হইলো বলের রিফারেন্স ফ্রেমটা, বলের গতি বোঝার জন্য যে রিফারেন্স ফ্রেম আছে এটা হলো স্থির রিফারেন্স ফ্রেমের সাপেক্ষে হিসাব করা হচ্ছে, এটা হলো গতিশীল রিফারেন্স ফ্রেমের সাপেক্ষে চিন্তা করা হচ্ছে। এই বিষয়গুলো কিভাবে বুঝতে হয় সেটার সায়েন্সটা আসলে রিফারেন্স ফ্রেমের উপর নির্ভর করে। রিফারেন্স ফ্রেম কি জিনিস সে বলেছিলাম, এখানে সংজ্ঞা বলেছিলাম। দুই ধরনের রিফারেন্স ফ্রেম নিয়ে কথা বলছিলাম। ইনার্শিয়াল রিফারেন্স ফ্রেম, যেটা আসলে যখন কোনো রিফারেন্স ফ্রেমের সাপেক্ষে তোমার সাপেক্ষে একটা রিফারেন্স ফ্রেম দৌড়াচ্ছে না, অর্থাৎ বেগ শূন্য, আর যখন একটা রিফারেন্স ফ্রেম তোমার সাপেক্ষে দৌড়াচ্ছে কিন্তু ধ্রুব বেগে দৌড়াচ্ছে, তখন আমরা বলি যে সেটা ইনার্শিয়াল রিফারেন্স ফ্রেম তথা জড় প্রসঙ্গ কাঠামোতে আছে। কিন্তু যদি তোমার সাপেক্ষে, এটা হলো তোমার সাপেক্ষে কোনো একটা ফ্রেম ত্বরণে চলে, একটা গাড়ি ত্বরণে থাকে, তখন সেটা তোমার সাপেক্ষে অজড় প্রসঙ্গ কাঠামো বা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হবে। এগুলা নিয়ে কথা বলার পরে আমি তোমাদের ফোর্স কি জিনিস সেটা বুঝিয়েছিলাম। এরপরে বলেছিলাম ঘাত বল আর বলের ঘাত কি জিনিস, দুইটার পার্থক্য দেখিয়েছিলাম। কিছু স্টুডেন্ট আসছে, ওদের নিয়ে নেই। ওকে, আই থিঙ্ক আরো স্টুডেন্ট আসতেছে একটু। আচ্ছা চলো, ঘাত বলের দুইটা বৈশিষ্ট্য বলেছিলাম তোমাদের, যে ঘাত বল হলো বল এমন ধরনের একটা বল যেটা আসলে কি এদের দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে। একটা বৈশিষ্ট্য হলো এটা অনেক জোরে, অর্থাৎ বেশি মানের বল, আর কম সময়ের মধ্যে কাজ করবে। যেমন একটা বলকে আঘাত করার সময় ব্যাটসম্যান অনেক কম সময় পায় কিন্তু অনেক জোরে আঘাত করে, এই ধরনের বলকে ঘাত বল বলা হয়। তার মানে ঘাত বল এলিয়েন টাইপের কিছু না, সিম্পল একটা ফোর্স, কিন্তু ওইটা অনেক বড় মানের বল, কম সময় কাজ করে। বলের ঘাত কি জিনিস, এটা বলের সামথিং, মানে বল না, এটা বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স বললে বল মনে করুন এটাকে, এটা কোনো ফোর্স না। এটা আসলে কি, ফোর্সের টাইম লিমিটিং এ ইফেক্ট একটা, মানে বলটা কত সময় জুড়ে ছিল সেই সময় দিয়ে বলটাকে গুণ করলে তুমি যা পাবা সেটাই হলো বলের ঘাত। আর তোমাদের বলেছিলাম যে একটা প্লেয়ার হাত পিছনে নেয় যেন সে বেশি সময় পায়, আর এই যে বা বলের ঘাতটাকে বাড়াতে পারে, তাহলে তার বলটাকে থামানোর জন্য সময় বেশি পাবে। সে সময় বেশি পাওয়ার জন্যই, যেন সময় বেশি পায় আর বলটাকে থামাতে পারে, অধিক অধিক স্পিডে আসা বলটাকে থামানোর জন্য এই যে প্লেয়ার গুলো জেনারেলি হাতটাকে পিছনে নেয়। তো এটা একটা খ নম্বরের প্রশ্ন ছিল যেটা বলেছিলাম। এরপরে হাত বল কিভাবে ভরবেগের সমান হয় সেটা ডিরাইভেশন করেছিলাম। এখান থেকে জেনেছিলাম আমরা বলের ঘাত, ঘাত বল না সরি, বলের ঘাত যে কিভাবে ভরবেগের পরিবর্তনের সমান হয় মানের দিক থেকে, সেটা আমরা দেখেছিলাম। দুটা ভিন্ন রাশি কিন্তু দুটার মান এক হবে, সেটা আমরা দেখেছিলাম। এরপরে দেখেছিলাম ভর কি জিনিস, এটা আমাদের সামনের ক্লাসে কাজে লাগবে। ভর আসলে কিছুই না, অবস্থানের পরিবর্তন ঘটাতে বা যে অবস্থায় আছে বস্তুটা সেটার পরিবর্তন ঘটাতে যে বলটা দেই আমরা, বল হইলো পুশ অর পুল, মানে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে বল হইলে এমন একটা কোয়ান্টিটি যেটা বস্তুর অবস্থাটাকে পরিবর্তন করতে চায়। আর ভর জিনিসটা কি আমি বলেছিলাম, সেটা হলো বল প্রয়োগে কতখানি অ্যাক্সিলারেশন হতে দেবে না সেই জিনিসটার মেজারমেন্ট হলো ম্যাস, মানে সরাতে কষ্ট বা থামাতে কষ্ট। একটা গতিশীল বস্তু আসতেছে, সেটাকে থামাতে যাবা, তাহলে তোমার যত ভারী বস্তু হবে সেটাকে থামাতে কষ্ট তত বেশি হবে। যদি একটা স্প্রিংকে টেনে এইভাবে ছেড়ে দাও, তাহলে যার অ্যাক্সিলারেশন কম হবে তার আসলে ভর বেশি।
সো ফোর্স প্রয়োগের এগেনস্টে রেজিস্ট্যান্স হলো ভর। এটা হলো ভরের বেসিক সায়েন্স আর কি। এটা আমরা বলেছিলাম লাস্ট ক্লাসে। এইগুলা পড়ার পরে ভর কি এটা বোঝার পরে আমরা নিউটনের সূত্র দেখেছিলাম, প্রথম সূত্র। আর প্রথম সূত্রের ভুল ধরেছিলাম, প্রথম সূত্র কিভাবে ভায়োলেন্ট হয়। স্থির বস্তু সবসময় স্থির থাকবে, গতিশীল বস্তু সবসময় ধ্রুব বেগে চলবে। এই কথা সত্য না। যদি তুমি এখান দিয়ে প্লেন দিয়ে উড়ে যাও, তোমার সাপেক্ষে এই যে স্থির বস্তুটাও গতিশীল হয়ে গেছে কোনো বল প্রয়োগ করা ছাড়াই। প্লেনে থাকা অবস্থায় এই ঘটনাই ঘটবে। এইখানেই তুমি দেখতে পাচ্ছ নিউটনের প্রথম সূত্রের ভায়োলেন্স ঘটে গেছে, মানে প্রথম সূত্র খাটতেছে না। এটার কারণ হলো নিউটনের সূত্র সবসময় ইনার্শিয়াল ডিফারেন্স ফ্রেমে খাটে, কিন্তু তুমি যখনই ত্বরণে চলমান একটা প্লেনে আছো, তখন তুমি ইনার্শিয়াল ডিফারেন্স ফ্রেমে নাই। এই কারণে জড় প্রসঙ্গ কাঠামোতে না থাকার কারণে নিউটনের গতিসূত্র ভুল প্রমাণিত হচ্ছে প্রথমটা তোমার সাপেক্ষে। দ্বিতীয় সূত্রটা ছিল বলের মানে ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রদত্ত বলের সমানুপাতিক। এই কথাটা আমরা বলেছিলাম যে এফ ইজিক্যাল টু এম এ না, সামেশন অফ এফ ইজিক্যাল টু এম এ বলবা, তাহলে সঠিক হবে কথাটা। কারণ একটা পাহাড়কে যায় ধাক্কা দিলে তুমি তোমারকে সে পিছনের দিকে মানে কি বলে, তুমি পাহাড়টাকে একটু নড়াতে পারবে না। তুমি বল ঠিকই প্রয়োগ করতেছো, কিন্তু তোমার মনে হবে যে বল প্রয়োগ করছো না, কারণ ত্বরণ হচ্ছে না। তো পাহাড়টা নড়ে চলে যাচ্ছে না, কোথাও ত্বরণ হচ্ছে না। কিন্তু নিউটনের সূত্র ওই ক্ষেত্রে ভুল প্রমাণিত হয় না। সেকেন্ড লটা আসলে বলে সামেশন অফ এফ ইজিক্যাল টু এম এ। তোমাকে পাহাড় একটু ধাক্কা দিচ্ছে, তুমি পাহাড়কে একটু ধাক্কা দিচ্ছ, তারপর তুমি আবারও ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছো। পাহাড়ের এখানে যে ফোর্সটা আছে, রেজিস্টিং ফোর্স, সেটা দ্বারা পাহাড় ব্যালেন্স করে মানে এফ মাইনাস এফ ইজিক্যাল টু 0 হয়ে যাচ্ছে বলে এটা ত্বরণ হচ্ছে না, ত্বরণ শূন্য আসতেছে। এটাকে বলছিলাম আমরা নিউটনের সেকেন্ড ল। আর সেকেন্ড ল কখন খাটে না সেটা বলছিলাম। একটা মেয়ে বসে আছে, পাশে বন্ধু সাইকেল চালাচ্ছে। বন্ধুকে সে জিজ্ঞেস করলো তোমার গায়ে কি সাইকেলটা বল প্রয়োগ করতেছে, তোমার যে ভরবেগের পরিবর্তন হচ্ছে দেখা যায়। তখন ছেলেটা বললো ইয়েস, আমাকে এই সাইকেলটা পিছন থেকে ধাক্কা দিচ্ছে, এই কারণে আমি সামনে যাচ্ছি। তার মানে ছেলেটার ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় সূত্র খাটে, ভরবেগের পরিবর্তন হচ্ছে ওর, এবং এটা বলের কারণে হচ্ছে। কিন্তু যখন ছেলেটা প্রশ্ন করে মেয়েটাকে যে তোমাকে তো আমি পিছনে চলে যেতে দেখতেছি, তোমাকে কে ধাক্কা দিচ্ছে, তোমাকে কি কার্পেটটা ধাক্কা দিচ্ছে? মেয়েটা বললো নো। তখন আসলে নিউটনের দ্বিতীয় সূত্র খাটতেছে না। মানে এই ছেলেটার সাপেক্ষে যখন আমি ওর উপর নিউটনের দ্বিতীয় সূত্র খাটাতে চাইলাম, তখন নিউটনের দ্বিতীয় সূত্র ডাহা ভুল প্রমাণিত হয়ে গেল। থার্ড ল ছিল যে ফোর্সের এগেনস্টে আরেকটা ফোর্স সবসময় জেনারেট হবে, যেটাকে অ্যাকশন রিঅ্যাকশন বলাটা বেশি ভালো একটা কথা না। তোমরা 9-10 থেকে যেটা বলো, জেনারেলি প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আচ্ছা, যাই হোক, আমরা সামনে আগাই। এগুলো রিভিউ ক্লাসের অংশ ছিল, আমরা আর একটু দ্রুত আগানোর চেষ্টা করি। হ্যাঁ, ওকে, দেখো এই ফোর্সের এগেনস্টে যে এই এক নম্বর বস্তু 2 নম্বর বস্তুর যে বলটা দেবে, 1 নম্বর বস্তুর উপর 2 নম্বর বস্তু আবার একই বল ফেরত দেবে। অর্থাৎ এখানে দুইটা ফোর্স সৃষ্টি হবে, কিন্তু একটা জিনিস সাবধান, 1 নম্বর বস্তু 2 নম্বর বস্তুকে যে বলটা দিয়েছে সেই বলটার এগেনস্টে 2 নম্বর বস্তু 1 নম্বর বস্তুটাকে বলটা প্রয়োগ করবে। তার মানে নিউটনের দ্বিতীয় সূত্র সবসময় টু ডিফারেন্ট অবজেক্ট খাটে, অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন বস্তুর ক্ষেত্রে নিউটনের তৃতীয় সূত্র খাটে। একই সাথে একই বস্তুর উপর নিউটনের তৃতীয় সূত্র খাটবে না, দুইটা বস্তু মিনিমাম থাকতে হবে, তাইলে সেটা খাটবে। এই কথাটা মাথায় রেখো তোমরা। নিউটনের তৃতীয় সূত্র সবসময় জোড়া জোড়া বস্তুর উপর কাজ করে। আর এখানে আমি বলেছিলাম যে নিউটনের তৃতীয় সূত্র বোঝার জন্য তোমাদের একটা ভুল থাকে যে এই বস্তুটার উপর এমজি বল কাজ করতেছে, উপরের দিকে হয়তো রিঅ্যাকশন ফোর্স আর কাজ করতেছে। এটাই হলো নিউটনের তৃতীয় সূত্র, যে তোমাদের বইগুলোতে লেখা থাকে তুমি টেবিলে বসে থাকলে টেবিলও তোমার ধাক্কা দেয়, তুমি টেবিলে এমজি বলে ধাক্কা দিচ্ছ, তোমাকে টেবিল এমজি বলে উপর দিকে ধাক্কা দিচ্ছে। এই যে এই নিউটনের যে তৃতীয় সূত্রের যে যে উদাহরণগুলো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছ, অনেক বইয়ে আছে, এগুলা ভুল। আমি বলছি যে এমজি বল, এটার এগেনস্টে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেটা হলো পৃথিবীর কেন্দ্রে সৃষ্টি হয়, এই টেবিলের মধ্যে না। আর এই বস্তুর গায়ে তো মোটেও না। এই একই বস্তুর গায়ে ক্রিয়া আর প্রতিক্রিয়া দুইটাতে ক্রিয়া করতেছে, এই কথাটা একদমই ভুল। আমি বলেছিলাম এমজি বলের এগেনস্টে এইখানে আরেকটা বল সৃষ্টি হচ্ছে পৃথিবীর কেন্দ্রে।
এই দুইটা একটা আরেকটা সমান এবং একটা আরেকটা ক্রিয়া প্রতিক্রিয়া বলতে পারো তুমি। মানে এই ক্রিয়াটার প্রতিক্রিয়া হলো পৃথিবীর কেন্দ্রে লুকিয়ে রয়েছে, টেবিলের মধ্যে না। টেবিলের মধ্যে যেটা হচ্ছে সেটা হলো বস্তুটা যখন পড়তে চাচ্ছে নিচের দিকে, তখন টেবিলের পদার্থ ওটাকে একটা বাধা বল প্রয়োগ করতেছে। এই বলটা দেখো কোথায় আঁকছি, বস্তুর গায়ে আঁকছি। তাইলে এই বলটা কে দিয়েছে? টেবিল দিয়েছে। টেবিলের গায়েও তাহলে এই বস্তু কর্তৃক একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে, সেটা হলো এটা। এই দুইটা জিনিস হলো টেবিলের বল দ্বারা ক্রিয়া প্রতিক্রিয়া করতেছে এখানে। তোমরা এটার সাথে কনফিউজ করে ফেলো যে এমজি আর আর সমান, সমান হোক অসমান হোক এটা আলাদা ব্যাপার। আর ইজ ইকুয়াল টু এমজি, এটাকে তোমরা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বলো, এটা একদমই ভুল। এটা আসলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী। বস্তুটা নড়তেছে না মানে সামেশন অফ ফোর্স ইজ ইকুয়াল টু 0 আছে। নিচের দিকে ফোর্স এমজি আর উপরের দিকে ফোর্স আর, নিচের দিকে প্লাস উপরের দিকে মাইনাস হলে এটা যদি 0 করি তাহলে এমজি ইজ ইকুয়াল টু আর আসতেছে। এটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র। তোমরা যেটা চিন্তা করো সেটা হলো একদমই ভুল, যে এটা হলো ক্রিয়া এটা প্রতিক্রিয়া না। এই ক্রিয়া আর এই প্রতিক্রিয়া নাই। আর ক্রিয়া প্রতিক্রিয়া কি করে একই বস্তুর উপর, এই লাল বস্তুটার উপর কাজ করতেছে নিউটনের সূত্রের। এটা হলো তোমাদের একটা এক্সট্রিম ভুল ধারণা, যেটা নিয়ে আমি আগের ক্লাসে কথা বলেছি। আর সামনের দিকে আমরা রকেট সায়েন্স করেছি, রকেটের সূত্র বের করা দেখেছি। জাস্ট এটা লিখে নাও, রকেটের ত্বরণের সূত্র। প্রতিবেদন এখন বুঝাবো না, আগের ক্লাসে বুঝিয়ে ফেলেছি। এরপরে দেখিয়েছিলাম রকেট ফিজিক্সের মধ্যে, যারা আগে ক্লাস করো নাই তারা ভিডিও দেখতে পারবা, সমস্যা নাই, স্টাডি ম্যাটেরিয়ালের সাথে ভিডিও দেওয়া আছে। আর প্লাস মেম্বারশিপে যারা জয়েন করে আছো তারা সরাসরি ভিডিও ফ্রিতেই পেয়ে যাবা। আর জ্বালানি নির্গমনের হার, এই জিনিসগুলো দিয়ে আমি এখানে দেখাইছিলাম রকেটের ত্বরণ বের করা বা নির্ত্বরণ বের করার সূত্রটা কিভাবে কাজ করে। একটা নির্দিষ্ট উচ্চতা যাওয়ার পর রকেটের বেগ কত হবে সেটা সূত্র এই যে এখানে বের করেছিলাম, ইন্টিগ্রেশন করে কিভাবে বের করেছিলাম ওইটা এখন দেখাচ্ছি না। ভরবেগের নিত্যতার সূত্র বলেছিলাম এটা, আর কৌণিক ভরবেগের নিত্যতার সূত্র এটা বলেছিলাম। এরপর আমরা ভরবেগ সংক্রান্ত কয়েকটা অঙ্ক করেছিলাম, যেখানে এই অঙ্কটা বাকি ছিল, করে দেই নাই, তোমাদের সবার করার কথা ছিল। কত আসছিল অ্যান্সার বলো তো বাচ্চারা? আমার কথা কি শুনতে পাচ্ছ? দুইটা ডাব আসছিল। দুইটা ডাব আসছিল? দুইটা ডাব লাগবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবারটাই ঠিক আছে। 7 দিন টাইম পাইলে আসলে অনেক কিছু চিন্তা করে অঙ্ক করে করা যায়। তো তোমরা সবাই সাকসেসফুলি করতে পারছো বলে আমি ধরে নিচ্ছি, কারণ তোমরা মাই স্টাডি ফ্রেন্ডের স্টুডেন্ট হলো বাংলাদেশের সবচেয়ে স্মার্ট স্টুডেন্টস। সো আশা রাখাই যায় তোমরা সবাই পারার কথা। আজকের ক্লাসের সামনের দিকে যাওয়ার আগে বলে দেই, হৃদয়ের জন্য দুঃখজনক খবর, এসএসসি লেভেল এই ক্লাসের কিছুই লাগবে না। তারপরেও শিখে রাখার মধ্যে কোনো সমস্যা নাই। আচ্ছা দেখো, যে কথাটা বলছিলাম, প্রশ্নটা ছিল 1 কেজি ভরের একটা বন্দুকের থেকে একটা গুলি বেরিয়ে আসতো 0.3 কেজির, যেটা এসে এভাবে এসে আনুভূমিক ভাবে আঘাত করলো এই ডাবটাকে। এই যে বন্দুকের গুলিটা সেটা আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করে ছোড়া হয়েছিল। কত বেগে ছোড়া হয়েছিল জানা ছিল না, কিন্তু বন্দুকটা পিছনের দিকে গুলি ছোড়া মাত্রই 20 মিটার পার সেকেন্ড বেগে পিছনে সরে আসছে, যেটাকে যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী পিছনে সরে আছে বন্দুকটা। 9-10 পড়ে আসছে তোমরা। এই ঘটনাটা ঘটার পরে বন্দুক দিয়ে আমরা কিছু মানে কি বলে, বন্দুকের গুলিটা ডাবের মধ্যে লেগে গেল এবং ডাব আর বন্দুক একসাথে মিলে আমাদের কোকোনাটার বুলেট 5 মিটার পার সেকেন্ড বেগে নিচে পড়া শুরু করলো, এই দিক বরাবর আণবিক একটা বেগ পেল। এরপরে কোকোনাট সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে, যে নারিকেলের যে আউটার লেয়ার মানে বাহ্যিক যে লেয়ারটা আছে নারিকেলের, সেই লেয়ারটার মধ্যে মানে ভর আসলে কত, পানি বাদে ডাবের সমস্ত অংশের ভর আসলে বলা হইতেছে 0.5 কেজি, মানে যে কি বলে ডাবের খোলসটার ভর 0.5 কেজি। তোমাকে বলা হয়েছে যে তোমার হাতে একটা 4 লিটারের পানির পাত্র আছে, কয়টা ডাব পারতে হবে এই পানির পাত্রটা ভরার জন্য, এটাই হলো প্রশ্ন। বোতলটি পূর্ণ করতে কয়টি ডাব লাগবে? এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি প্ল্যানিংটা বলে দেই, কি কি করতে যাচ্ছি, তারপরে করবো, আস্তে আস্তে বুঝতে পারবা। যারা বুঝো নাই আর কি, আগে করো নাই বা করতে সমস্যা হয়েছিল তাদের জন্য। যেটা বলতে চাচ্ছি, এখানে ভরবেগের সূত্র ব্যবহার করবো, m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। ওটা ইউজ করে আমরা এই ভিটা বের করে আনবো, যে কত বেগে আসলে যাচ্ছিল গুলিটা। ভরবেগের সংরক্ষণশীলতা এখানে ব্যবহার করে আমরা বের করব ভিটা।
ভি বের করার পরে এটা একটা প্রাসের প্রবলেম। এই জায়গায় যাওয়ার পর একটা ভি বেগে নিক্ষেপিত 45 ডিগ্রি কোণ নিক্ষেপিত একটা প্রাস বা প্রজেক্টাইল এখানে আসার পর কত বেগ অ্যাচিভ করবে বা এই আনুভূমিক বরাবর কত বেগটা হবে সেটা বের করা খুব সহজ। সেটা হলো জাস্ট ভি নর কস থিটা, বা এই আনুভূমিক উপাংশটাই এই বরাবর কাজ করবে। কারণ হলো আমি লাস্ট যে কালকে যে ক্লাসটা নিয়েছিলাম আমাদের গতিবিদ্যার উপরে, সেই ক্লাসের তোমাদের দেখিয়েছিলাম যে প্রাসের অঙ্কগুলো কিভাবে করে, এবং বহু রকম টাইপের অঙ্ক তোমাদের কালকে দেখানো হয়েছে। পুরো 2 ঘন্টার প্রায় কাছাকাছি দেখিয়েছি, যেটা তোমরা পেজে গেলে দেখতে পারবে। মাই সার্টিফিকেট পেজে ভিডিওটা লাইভ আছে, এখনো দেখতে পারবে। আমরা সরিয়ে দিই না এখনো, বাট সরিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, কারণ মানে জেনারেলি ক্লাসগুলো অনেক এক্সপেন্সিভ। সো কোনো মানে ফেলে রাখবো না আমরা কোথাও আমাদের কোনো ক্লাস, জেনারেলি চিন্তা করতেছি। আর ওগুলা গুছানো থাকে না, তাই আমরা ওটা ইউটিউব চ্যানেলে শিফট করে দেবো হয়তো। দেখো যেটা বলছিলাম, এই আনুভূমিক উপাংশটা কখনো চেঞ্জ হয় না, কারণ হলো আনুভূমিক বরাবর কখনো কোনো ত্বরণ কাজ করে না। এ কাজ করতেছে না এই দিক বরাবর, এ হলো নিচের দিকে কাজ করতেছে, তাই এই উপাংশটা চেঞ্জ হবে না। এই উপাংশটা এখানে এসে কত হবে সেটা আসলে এখান থেকেই বোঝা যায়। সেটা হলো ভি নট কস থিটা নট, মানে এই উপাংশটা এই বেগের এই বরাবর একটা উপাংশ। এই উপাংশটা আমার দরকারই নাই এই অঙ্ক করার জন্য, আমার শুধু এইটা হলেই হয়ে যাবে, এটাই এখানে কাজ করবে। সো এরপরে আমরা প্রাসেস সাইন্স ব্যবহার করে বেগটা পেয়ে যাব, কত বেগে এখানে আঘাত করে। এরপর যেহেতু দুইজনে মিলে এই বেগ অ্যাচিভ করেছে, এখান থেকে আমরা আসলে বুলেটের ভর আর কোকোনাটের ভরটাকে এম ধরে নাও। এই এমটা বের করার জন্য আবারও আমাদের মোমেন্টামের কনজারভেশন ল ইউজ করব, মানে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র ব্যবহার করে এখান থেকে এমটা বের করে আনবো। এম পেয়ে গেলে আউটার লেয়ার বাদ দিলেই বোঝা যাবে একটা কোকোনাটের মধ্যে পানি আটে কতখানি। পানির ভরটা পেয়ে গেলে আমরা বুঝতে পারবো যে 4 লিটার পূর্ণ করতে কয়টা ডাব লাগতে পারে। এই পুরো অঙ্কের মধ্যে আসলে মেইন মিশনটা হলো দুইবার নিউটনিয়ান মেকানিক্স থেকে ভরবেগের সংরক্ষণশীলতা ব্যবহার করে আমরা বের করব হলো ভরটা, এই যে কোকোনাট গুলা বা ডাবের ভরটা। তারপরে আমরা অঙ্কটা সলভ করতে পারবো। সো আমরা ডাবের ভরটা বের করার প্রসেস শুরু করে দেই। চলো আমি কি করব বলে নিলাম আর কি, যেন আইডিয়া পাও পুরো অঙ্কটার। এখন প্রথম কাজটা করতেছি, গুলি বের হচ্ছে কত বেগে বের হচ্ছে সেটা জানতে চাই, এটাই হলো আমার প্রশ্ন। সেটা বের করার জন্য আমরা জাস্ট আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতেছি, 9-10 থেকে করে আসতেছো। সো সবকিছু বসিয়ে দিচ্ছি, আমি সামনের দিকটাকে প্লাস পেছনের দিকটাকে মাইনাস ধরছি। সো এই 20 হলো -20, আর গুলির ভর 1 কেজি ছিল, আর এইটা হলো গুলির বেগটা যেটা আমরা বের করতে চাই। দুইজন আগে, ঘটনার আগে মানে গুলি ছোড়ার আগে দুইজন স্থির ছিল, তাই তোমার আসলে কি বলে গুলির বেগ আর বন্দুকের বেগ আদি বেগ যদি বলো, ঘটনার আগের বেগ আদি বেগ, সেটাকে শূন্য ধরতে পারো। আচ্ছা, মিটার পার সেকেন্ড হলো এটা শেষ বেগটা, এটা বের করলাম আমরা আর কি। গুলির বেগটা কত বের করলাম, এখন ওই বেগের একটা উপাংশ নিয়ে প্রাসের অঙ্কটা করতে যাচ্ছি। ওই বেগের এই দিক বরাবর উপাংশ কত, সেটা হলো ভি কস থিটা নট। তার মানে গুলিটা কত বেগে আঘাত করেছিল কোকোনাটের উপর, ডাবের উপর, সেটা আমরা বের করতে পেরেছি অলরেডি। এটা বের করা খুব কঠিন কিছু না, খুব ইজিলি বের করা যাবে। আমাদের এর পরবর্তীতে যেটা করবো সেটা হলো, আমরা তো ভি কজ এটা জানি, ভি এর মান একটু আগে বের করেছি। আমরা এখন যেটা বের করবো সেটা হলো এইখানে এই সিস্টেমের মধ্যে সবকিছুই জানা আছে। দেখো আগের বেগ এবং দুইজনের পরবর্তী মিলিত অবস্থায় বেগ, গুলি আর আমাদের ডাব সব সহ বেগ একবারে কিন্তু জানাই আছে। এখন আমার যেটা করতে হবে সেটা হলো ডাবের ভরটা কত, একটা ডাবের ভর কত সেটা জানতে হবে। সেইখান থেকে ডাবের আউটার লেয়ারের ভর বাদ দিয়ে দিলেই আমরা ডাবের ভিতরে পানির ভর বের করতে পারবো। এখন এই অঙ্কটা করার জন্য আমরা জাস্ট সূত্র অ্যাপ্লাই করলাম। M2 আমি এটার ভরটা ধরতেছি, M2 বের করে আনবো, করলাম 2.5 কেজি আসলো। এখন এখান থেকে আউটার লেয়ার যেহেতু 0.5 কেজি, তাইলে ওয়াটার ইনসাইড দ্য কোকোনাট মানে ভিতরে যে পানি আছে সেটার ভরটা 2 কেজি হবে, সেটা বের করে ফেলছি। 2 কেজি হবে, 4 লিটার পরিপূর্ণ করতে হলে 2টা ডাব পারতে হবে, কারণ আমরা জানি 1 লিটার পানির জেনারেলি ভরটা হয় 1 কেজি, যদি আমরা পিওর ওয়াটার চিন্তা করি।
যদিও এই কথাটা ঠিক হবে না, কোকোনাটের ক্ষেত্রে কোকোনাটের ঘনত্ব ভিন্ন হতে পারে, বাট আমরা পানি ধরে চিন্তা করতেছি আর কি। ডাবের পানি বলি তো, বাট পানির হইলেও ডাবের পানির ঘনত্বটা বেশি হয় নর্মাল পানির থেকে। তবু আমরা এটা কি, যেহেতু প্রশ্নে কিছু বলে নাই, ঘনত্ব বলে নাই, কিছু বলে নাই, তাই আমরা সরাসরি 4 লিটারকে 4 কেজি ধরে নিয়ে 4 কেজি পানি লাগবে, তাই 2টা ডাব পারতে হবে, এটা আমরা বের করে ফেললাম। কে বুঝো না একটু বলো তো আমাকে। হ্যালো, এই অঙ্কটা কে বুঝো নাই? বুঝতে পারছি ভাইয়া। এটা কিন্তু তৃতীয় চ্যাপ্টারেরই অঙ্ক, মানে নিউটনিয়ান। ওকে, থ্যাংক ইউ। নিউটনিয়ান মেকানিক্স পর্যন্ত না আসলে কিন্তু এই অঙ্ক বুঝবা না, কারণ এই অঙ্কগুলা বোঝার জন্য তোমার ক্লাসের সায়েন্স জানা থাকতে হচ্ছে, তারপরে এখানে আসতে হচ্ছে। একটু রিভিউ করেন তো। রিভিউ করবো? তুমি কি ক্লাসে ছিল এতক্ষণ? ওকে, রিভিউ করছি। আব্দুল্লাহ, নিজেকে মিউট করে দাও। সিম্পল রিভিউ এখান থেকে করে দিচ্ছি অঙ্কটা দেখেই। এই জায়গাটায় ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র ব্যবহার করে বেগ বের করেছি গুলিটার। এরপর গুলিটার আনুভূমিক উপাংশ ভিএক্স কত সেটা বের করেছি, তার মানে গুলিটা কত বেগে যে আঘাত করবে কোকোনাটটাকে সেটা বের করেছি। এটা বের করার উদ্দেশ্য হলো আমি এইখানে থাকা ডাবের ভরটা বের করতে চাই। ডাব সহ গুলিটা যে বেগে যাচ্ছিল সেটা 5 মিটার পার সেকেন্ড বেগ ছিল। তো এই জায়গায় ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র ব্যবহার করে আমি শুধু ডাবের ভরটা জানতাম না, সেটা বের করে ফেলছি। ডাবের ভর জেনে ফেলে একটা ডাবে কতখানি পানি আছে সেটা বের করা যাবে এই আউটার লেয়ার ডাবের খোলসের ভরটাকে বাদ দিয়ে দিলে। সেটাই করার জন্য এরপর আমরা ডাবের ভর পেয়ে গেলে সেটা কতগুলা, ডাবের পানির ভর পেয়ে গেলে সেটা দ্বারা কতগুলা, কত বোতল, মানে কত লিটারের বোতল পূর্ণ করতে চাই আমরা, সেটা আমরা বুঝতে পারবো। কয়টা ডাব দ্বারা পূর্ণ করতে হবে সেটা বুঝতে পারবো। সলিউশনটা দেখো, আমি প্রথমে এইভাবে করে ভি বের করলাম। ভরবেগের সংরক্ষণশীলতা বন্দুক আর গুলিতে ব্যবহার করে বন্দুকের শেষ বেগ বের করলাম, গুলির শেষ বেগ বের করলাম। গুলি ছোড়ার পর যে বেগে বের হচ্ছে গুলিটা সেটা বের করলাম, সেটাই ভি জেনে ফেলছি। সেটার আনুভূমিক উপাংশ ভি কস থিটা বের করে আমরা সেই আরেকটা ঘটনা কি, বন্দুকের গুলিটা আমাদের কোকোনাট বা ডাবের ভিতরে গেঁথে যাচ্ছে, সেই ঘটনাটা ঘটাইলাম। সেই ঘটনার ঘটার পরবর্তী ইফেক্ট হলো এইটা যে দুইজনে মিলে একসাথে 5 মিটার পার সেকেন্ড বেগে নিচে পড়ে যাচ্ছে, সরাসরি আনুভূমিক বেগ বের করেছি। এই তথ্যগুলা ব্যবহার করে আমরা, এটা হলো এম, একটা দিকে প্লাস আর একটা দিকে মাইনাস, ধরো সবই এই দিকে আছে তো কোনো মাইনাস বেগ নাই, একদম সহজ ব্যাপারটা। দুজনে মিলে গেছে তাই শেষ বেগ একই, তাই 5 লিখেছি একসাথে কমন নিয়ে। আর আদি বেগ, ডাবটা কোনো বাতাসে দুলতেছিল না তাই আমরা আদি বেগ 0 ধরেছি ডাবের। আর বন্দুকের গুলির আদি বেগ তো আমরা এত কষ্ট করে বের করে আনলাম প্লাস এবং মোমেন্টাম কনজারভেশন ল ব্যবহার করে। এরপর আমরা বের করতেছি m2টা কত হবে সেটা। m2 বের করে ফেললে আউটার লেয়ার বাদ দিয়ে দিলে পানির ওয়েট পেয়ে যাব। এরপর আমরা 1 লিটার জেনারেলি 1 কেজি পানি থাকে, ঘনত্ব, পানির ঘনত্ব জেনারেলি 1000 কেজি পার মিটার ধরলে, তাইলে একটা কোকোনাটের ভিতরে পানি থাকে 2 কেজি, আমার লাগবে 4 লিটার, মানে 4 কেজি পানি লাগবে। তো এটার জন্য 2টা ডাব লাগবে, বের করে ফেললাম। আচ্ছা ভাইয়া, যে এখানে যখন বুলেটটা কোকোনাট হিট করবে তখন কি এটা তার ম্যাক্সিমাম হাইটে ছিল প্লাস অনুযায়ী? প্লাস অনুযায়ী না, এই প্রশ্ন অনুযায়ী ছিল। আমি প্রশ্নটা অনেকবার বলতেছিলাম, আনুভূমিক ভাবে গুলিটা লাগছে। প্লাস কখনো আনুভূমিক হয় অন্য কোথাও? আশফাক মাহমুদ, বুঝলাম না স্যার। আমি বললাম রাস্তার গতিপথে কোথায় আনুভূমিক হয়ে যায়? কোথায় হয় বলো? ম্যাক্সিমাম হাইটে। হ্যাঁ, তো এই জন্যই তো তোমার বলতেছিলাম, প্রশ্নেই দেওয়া ছিল রহস্যটা ওইখানে। হ্যাঁ, তো এরপর আরো কয়টা অঙ্ক করানোর পরে আমি তোমাদের দেখেছিলাম অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে কৌণিক সরণ কাকে বলে, রৈখিক সরণের পাশাপাশি। তারপরে কৌণিক বেগ কাকে বলে, যে কৌণিক সরণের হারটাকে কৌণিক বেগ বলে।
এরপরে বলেছিলাম যে কৌণিক বেগের পরিবর্তন হইলে কৌণিক বেগের দিক নির্ণয় করা দেখাইছিলাম। তারপরে বলছিলাম যে কৌণিক বেগের পরিবর্তনের হারটাকে বলা হচ্ছে আলফা বা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, কৌণিক ত্বরণ যেটাকে বলে। কৌণিক ত্বরণটা দেখে রাখো, আমাদের এই আজকের ক্লাসে এটা কাজে লাগবে। এটা সূত্রটা সরাসরি লিখে রাখো। আজকে যে জিনিসগুলো পড়াবো এটা দিক সংক্রান্ত, তাই একটু ক্রিটিক্যাল হবে, তাই আমি অনেক জোরে জোরে কথা বলতেছি না। জেনারেলি তোমরা জানো আমার এনার্জির কোনো অভাব হয় না। ঠিক আছে, সো যেটা বলছিলাম, এটাকে ভি মাইনাস ইউআইটি হিসাবে চিন্তা করো, শেষ বেগ, আদি বেগ, সময়, কত সময় পরিবর্তনটা হচ্ছে সেটা। সো একটা ফ্যান ঘোরার ক্ষেত্রে তুমি সামথিং চিন্তা করতে পারো, এই সূত্রটাকে কিভাবে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, ফ্যানের মধ্যে ধরো এই সূত্রটা অ্যাপ্লাই করব। ধরো আদি অবস্থান এখানে ছিল, শেষ অবস্থান ওইখানে গেছে, মানে তোমাকে বলে দিল যে ফ্যানটা সামথিং ঘুরতেছিল 2 রেডিয়ান পার সেকেন্ড বেগে, কৌণিক বেগ বলে দিল। তারপর তুমি করলা কি 3 সেকেন্ড ধরে ফ্যানটার রেগুলেটর ঘোরায়া তুমি ওইটার বেগটাকে বাড়িয়ে দিলা, গরমের দিনে তুমি এটাকে 4 রেডিয়ান পার সেকেন্ড করে দিলা। তাইলে তুমি আসলে ইলেকট্রিসিটি দ্বারা একটা ফোর্স দিয়েছো, যে কারণে ত্বরণ সৃষ্টি হচ্ছে, কৌণিক ত্বরণ। আলফাটা কত হবে? অ্যান্সারটা খুব সিম্পল, 4 - 2 ডিভাইডেড বাই 3 সেকেন্ড, এত রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। এটা হলো কৌণিক ত্বরণের মান। খুব সিম্পলি বুঝাইলাম জিনিসটা, একটু জটিল করে বোঝানো যেত। এরপর কৌণিক ত্বরণ আমি বলছিলাম, এই জিনিসটা অনেকেই বুঝে না আর বইয়ের করে, ঠিক আছে, মানে বুক, বুক মানে চেস্ট, এটাও তোমার কথা শুনে না আর কি। সো বইয়ের মধ্যে এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটা কঠিন হয় যে আলফার দিকটা কোন দিকে। আসলে আলফার দিকটা আসলে ডিপেন্ড করতেছে তুমি ওমেগার পরিবর্তন কোন দিকে ঘটাচ্ছ। ওমেগা যদি আগে ধরো এই দিকে থাকে, এখন তুমি ওমেগা আরো বাড়াইছো, তাহলে ওই দিকেই বাড়াইছো। এই ক্ষেত্রে যেটা হবে সেটা হলো আলফাটা এই যে ওমেগার যে পরিবর্তন ঘটাইছো ওই দিকেই হবে, মানে উপরের দিকেই হবে। কিন্তু ওমেগা ছিল ওই দিকে, কিন্তু তুমি করছো কি, কমাই দিচ্ছ ফ্যানের স্পিড ঘোরানোর সময়, তখন আসলে পরিবর্তনটা হয়েছে এই দিকে, নিচের দিকে, তাই আলফাটা নিচে চলে যাবে। অনেকেই এই যে ডানের ছবিটা মাথায় মানে ঢোকাতেই পারে না যে ঘটনাটা কি। ওমেগা যেদিকে আলফা তো সেই দিকে হওয়ার কথা। সাবধান, আমি যখন রৈখিক বেগ পড়াই তখন এই কথাগুলো বলি, সবসময় বলে আসতেছি যে গতিবিদ্যা চ্যাপ্টারে অনেকবার বলছি, ত্বরণ আর বেগের দিক এক না। বড় বড় করে খাতার মধ্যে লিখে রাখো, দরকার পড়লে পোস্টার লাগে ঘরের মধ্যে, টয়লেটের পাশে টানিয়ে রাখো যে ত্বরণ আর বেগের দিক এক না, একই দিকে না। ত্বরণের দিক হলো বেগের পরিবর্তনের দিকে, বেগের পরিবর্তন যেদিকে ঘটতেছে সেই দিকে হবে ত্বরণের দিক। সো এই ওমেগার পরিবর্তন ঘটতেছে নিচের দিকে এইখানে, সো ওমেগা উপরের দিকে কাজ করতেছে, তাতে কিছু আসে যায় না, কমছে তো, কমার কারণে ডাউনওয়ার্ডস আলফা হয়ে গেছে। সো রোটেশন রেট কাউন্টার ক্লকওয়াইজ কিন্তু ডিক্রিজিং, তাইলে আলফা নিচে চলে আসবে। এই জিনিসটা তোমাদের বোঝাইছিলাম আমি অনেকবার, আই থিংক। এখন আমরা যে কাজগুলো করবো এটা হলো আজকের ক্লাসের পড়া আর কি। কারো দিনে আটকে আছে, ওদের একটু নিয়ে আসি স্টুডেন্ট। ওকে, আমাদের সাথে অনেকে আবার লাইভ ভিডিও দেখতেছে। গ্রেট ওয়ার্ক বলতেছে তানিয়া হক তন্নি। ভাইয়া এই ক্লাসগুলোর অল লিংক পাওয়া যাবে ফার্স্ট থেকে এখন পর্যন্ত? পাওয়া যাবে অবশ্যই ডিয়ার, কেন পাওয়া যাবে না। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। একজন লিখেছে আউটস্ট্যান্ডিং, থ্যাংক ইউ, কিন্তু আজকে এখন ক্লাস শুরুই করি নাই। আউটস্ট্যান্ডিং কমেন্টের কি মানে আছে? ক্লাস তো তুমি করোই নাই এখন পর্যন্ত। আচ্ছা আসো, আজকের ক্লাসের মেইন টপিক শুরু করি। রিলেশন বিটুইন লিনিয়ার অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে রৈখিক বেগ আর কৌণিক বেগের সাথে সম্পর্ক বের করব। রৈখিক বেগ জিনিসটা কি ছিল একটু মনে করে দিচ্ছি। লিনিয়ার বানামটা নাম ভুল ধরো না, বানাম ভুল হইতে পারে, আমি আগেই বলে দিয়েছি আমি বানাম পারি না। আচ্ছা দেখো, এটা হলো আদি বেগ ছিল, সরি আদি বেগ বলারও দরকার নাই, জাস্ট বেগ ছিল একটা ভি দিয়ে দিলাম।
এটা একই রেখা বরাবর কাজ করতেছে, এটাকে লিনিয়ার মোশন বলতেছি আমরা। আর তোমার অ্যাঙ্গুলার যে ভেলোসিটি সেটা কি ছিল আমি বলেছিলাম, এটাকে কোনো কিছুকে ঘোরানোর সময় সেটার যে কৌণিক সরণের হার ওমেগাটা ছিল এই বরাবর যেটা, এটা হলো ভি, আর এটা হলো ওমেগা। ভিটাকে এখানে এইভাবে লিখি। স্পর্শক বরাবর, গতিপথের স্পর্শক বরাবর ভি কাজ করে, এটাও কালকে ক্লাসে দেখিয়েছিলাম নিউটনিয়ান মেকানিক্সে। জাস্ট বলেছিলাম যে এইভাবে 2D প্লেনে যে কোনো একটা জায়গায় স্পর্শক আঁকবা তাইলে বেগের দিক পাওয়া যাবে। একই রকম ভাবে এইভাবে একটা জিনিস ঘুরতেছে, তাইলে তুমি যদি এইখানে একটা স্পর্শক আঁকো সেটাই হবে রৈখিক বেগের দিক। মানে ছোট্ট একটা জায়গায় জুম করে তুমি যদি বড় করো তাহলে বুঝতে পারবা যে বেগটা এই বরাবর আছে, স্পর্শক বরাবর আছে। সেটাই আমরা এখানে স্পর্শক বরাবর বেগ দ্বারা বোঝাচ্ছি যে এগুলো হলো রৈখিক বেগ। এখন এটার সাথে ওমেগার কি সম্পর্ক, ভি এর সাথে ওমেগার কি সম্পর্ক? ভি কি ওমেগার মামা নাকি খালা নাকি খালু নাকি হাজবেন্ড না বয়ফ্রেন্ড, সব বের করার চেষ্টা করতেছি আমরা। মানে ঘটনাটা কি, ওমেগার সাথে ভি এর সম্পর্কটা কি সেটা বের করার জন্য আমরা কিছু সেটআপ ডিজাইন করে রেখেছি এখানে। দেখো কি করেছি, বোঝার চেষ্টা করো। এটা হলো আমাদের এক্স ওয়াই জেড অক্ষের মূল বিন্দুটা। এটার সাপেক্ষে এই বলটা ধরো এই বরাবর ঘুরতেছে সামথিং, এই অক্ষটাকে কেন্দ্র করে, এই নীল না, এটা পিঙ্ক অক্ষটাকে কেন্দ্র করে বলটা ঘুরতেছে। ঘোরার সময় আমি যদি বলি রৈখিক বেগটা কোন দিকে, তাহলে এই স্পর্শক বরাবর হবে। তোমাদের এটা কিন্তু 3D ইমেজ। তোমরা যদি উপর থেকে দেখো, যদি এইখান থেকে দেখো, বেসিক্যালি এটা হলো এরকম একটা গোলাকার পথ, বলটা এইদিকে যাচ্ছে, মানে এই যে স্পর্শক বরাবর হলো এটা এখানে দেখানো হয়েছে। নিজেকে আবার আনমিউট করেছ, কে কি বলবা বলো? আনমিউট করিও না নিজেরে। ঘোরার কি কোনো দিক, হ্যালো, বুঝতেছি না ভাই, বলো। ঘোরার কি কোনো দিক থাকবে? ঘোরার দিক থাকবে মানে বুঝতেছি না, এখনো বুঝি নাই। ফারহান, ভালো করে ডিটেইলে প্রশ্নটা করো ভাই। বলছি যে ওই যে আপনার ওই কৌণিক ত্বরণ যে মানে ওই বৃত্তে যে মানে ওটা কি ক্লকওয়াইজ করবে না এন্টি ক্লকওয়াইজ করবে? ঘোরার কি কোনো দিক থাকবে নাকি বৃত্তের? কোন জায়গায়, মানে কোন জায়গাটায় বুঝছো না সেটা আমার বলবা। এই আলফা বের করার কথা বলতেছো, টপিকের নাম বলো তাহলে আমার একটু সুবিধা হয়। না না না, দুইটার সম্পর্কের মধ্যে আপনি একটা বৃত্ত আঁকলেন না? হ্যাঁ হ্যাঁ, সেই সেটা বৃত্ত ওই কেন্দ্রকে যাওয়া। না না না, আমি জেনারেলাইজ বের করবো। ফারহান প্রথম এটা চারপাশকে কেন্দ্র করে ঘুরবে না? ওই ওই অক্ষে হ্যাঁ ফারহান, তোমার প্রশ্ন ধরতে পারছি মনে হয়। অক্ষে চারপাশে কেন্দ্র করে ঘুরবে না? সেই ঘোরার কি কোনো দিক থাকবে কিনা? ঘোড়ার কি কোনো দিক থাকবে না বলো? একটা ঘোড়া বা হর্স, সেও কিন্তু যখন চলে তার একটা দিক থাকে, তো ঘোড়ার দিক থাকবে না কেন সেটা একটু চিন্তা করে বলো তো। তোমার প্রশ্নটা আসলে একটু ক্রিটিক্যাল করে আমি বলি যে ভাইয়া এন্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ, আপনি যে সম্পর্কটা বের করতে চাচ্ছেন সেটা ক্লকওয়াইজ ঘোরার ক্ষেত্রে খাটবে না এন্টি ক্লকওয়াইজ ঘোরার ক্ষেত্রে খাটবে, এরকম কথা প্রশ্নটা এরকম, তাই না? আচ্ছা, তো ঘোরার দিক থাকবে না কেন? ঘোড়া তো যে গুলিস্তানে পাওয়া যায়, ঘোড়ার দিক থাকবে না কিসের জন্য? ঘোড়া সম্পর্কিত একটা ভালো তোমার একটা কবিতা আমি সাজেস্ট করব, পয়েম রবার্ট ফ্রস্টের। সেটা হলো কি বলে, খুব সুন্দর একটা কবিতা। তুমি লাস্টে থাইতো, তোমার সাথে এই কবিতাটা শেয়ার করব। আমার খুব পছন্দের একটা কি বলে লাইন আছে কয়েকটা, লাস্ট লাইনটা উডস আর ডার্ক অ্যান্ড ডিপ, এটা আমি পড়বো তোমার সামনে পরে। আচ্ছা যাই হোক, তোমার প্রশ্নটা আমি নিলাম না, কারণ হলো তোমার প্রশ্ন তো তখন সৃষ্টি হবে যখন এই টপিকটা বুঝাবো। আমি তো বোঝানো শুরুই করি নাই, তুমি আমার বলতেছো ঘোরার দিক থাকবে। আচ্ছা, তোমার প্রশ্নটা তুমি মানে অটোমেটিকলি ইনভ্যালিড হয়ে যাবে যখন আমি পড়ানো শেষ করবো আর কি। যাই হোক, আমি যেটা ধরেছি সেটা হলো এই বলটা ঘুরতেছে এইভাবে এন্টি ক্লকওয়াইজ, সেটা ধরে আমরা সূত্র বের করলেও ক্লকওয়াইজ ঘুরলে কোনো ঝামেলা হবে না, তখন এই সূত্রই খাটবে, কোনো ঝামেলার কিছু নাই, সব ক্ষেত্রেই খাটবে। ঘোড়া যেদিকেই দিক নেই তাতে কিছু হবে না। এইখানে আমি যেটা বলছিলাম, আমি ঘোরার দিক বলিনি, আমি বলটা দিক বলছি। বলটা কোন দিকে ঘুরবে সেটা বলছি।
সমস্যা নাই, তোমার প্রশ্ন বুঝতে পারছি, কিন্তু তোমার প্রশ্ন আমি নিচ্ছি না, কারণ আমি বুঝানো শেষ করি না এই টপিকটা, মানে শুরু করেছি মাত্র, বুঝছো ডিয়ার? তো প্রশ্নটা পরে করলে তখন আমি তোমাকে বুঝিয়ে দেবো। আচ্ছা, এই বলটা জেনারেলি ঘুরতেছে কোন দিকে দেখাই যাচ্ছে, কারণ আমি ওই দিকে যেহেতু ভিটা দেখাইছি, তার মানে এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। এটা ক্লকওয়াইজ ঘুরলে কোনো সমস্যা ছিল না, সূত্রের সেটে তেমন কোনো চেঞ্জ আসবে না, তখন ওমেগাটা নিচের দিকে চলে আসবে। এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছি ওমেগার দিক নির্ণয় করার লেকচারে। আমরা সামনের দিকে আগাই, যেটা করব আমরা সেটা হলো এটা ছিল অবস্থান ভেক্টর, আর এটা ছিল আলফা কোণ আর কি। আলফা কোণে বস্তুটার কৌণিক দূরত্ব আমি বলতেছি, কিন্তু এটা কোনো কিছু ঘোরার ক্ষেত্রে আসতেছে না। এই বলটা এই বরাবর ঘুরতেছে না মোটেও, সাবধান। এই আলফাটা কিন্তু ঘোরার কিছু না, এটা হলো জাস্ট এই যে তুমি যদি এই দিক বরাবর ভি দাও, এই বলটা যদি এইদিকে ঘুরে, তোমরা সবাই জানো এখানে একটা স্ক্রু কে যদি তুমি এন্টি ক্লকওয়াইজ ঘোরাও, তাহলে তুমি স্ক্রুটার ঘোরার দিক পাবা, স্ক্রুটা উপরের দিকে খুলে আসবে। তার মানে এই দিক বরাবর হবে ওমেগার দিক, সেটা আমরা গত ক্লাসে বের করা শিখেছিলাম। সো ওমেগার দিক কেন এইদিকে, সেটা গত ক্লাসে উত্তর রয়েছে লুকিয়ে। এই ওমেগার সাথে আর এর যে অ্যাঙ্গেলটা, সেটা হলো আলফা। এই আলফা কিন্তু চেঞ্জ হচ্ছে এরকম কিছু না, আলফা বস্তুটা বলটা ঘুরলেও প্রায় একই থাকবে। আচ্ছা, এখন সামনে আগাই। আমি চাচ্ছি যে এই বেগটা ভি এর মানটা বের করতে। এই ভি এর মানটা বের করতে ভিটা যে অ্যাঙ্গুলার একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেই এই থেটাটা চেঞ্জ হচ্ছে, এই থেটাটা ঘুরে 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 এই পর্যন্ত আসতে 360 ডিগ্রি হবে, আবার করে 360 ডিগ্রি আবার প্লাস হবে, এভাবে করে ঘুরতেছে। এই থেটা বরাবর আসলে বস্তুটা এই বরাবর আসলে ঘুরতেছে। সো আলফায় চেঞ্জ আসতেছে না, থেটায় চেঞ্জ আসতেছে। আলফায় চেঞ্জ আসতেছে না কেন, এখানে থাকলেও কিন্তু আলফা আলফাই থাকতেছে, তেমন কোনো চেঞ্জ আসতেছে না যদি সুতাটার দৈর্ঘ্য বা অনুচ্ছেদে চেঞ্জ না করো। এখন যেটা বের করতে চাচ্ছি আমি, সেটা হলো রৈখিক বেগ কত। রৈখিক বেগ যদি বের করতে চাই, তাহলে তো এটাকে এই পুরো জিনিসটাকে বাঁকা না চিন্তা করে একটা রেখায়, সরল রেখায় চিন্তা করতে হবে। আমি যদি বলি এইটুকুর মধ্যে রৈখিক বেগ কত, মানে রৈখিক পথ কত, এস কত। এস মানে হলে বৃত্তচাপের দৈর্ঘ্যটা কত, সেটা তোমরা 9-10-এ পড়ে আসছো, এস ইজিক্যাল টু আর থিটা দ্বারা বের করা যাবে। আমি যদি বলি এইটুকু দূরত্ব সরণটা কত, সেটার অ্যান্সার হবে আর থিটা। আর কত, আর হলো এই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তটার ব্যাসার্ধ কত সেটা আমরা এই আর এর সাহায্য নিয়ে বের করতে পারি। এটা যদি আর হয়, এটা যদি আলফা হয়, এই বৃত্তটার ব্যাসার্ধ এই ত্রিভুজটা থেকে বের করা যায়, সেটা হলো আর সাইন আলফা আসবে। তুমি জাস্ট সাইন আলফা লেখো, তারপরে এই যে লম্বটা বের করতে চাই, হোয়াট চিহ্ন দিলাম, বাই অতিভুজ দিলাম, এই হোয়াটটা কত সেটা আর সাইন আলফা দুটাকে গুণ করলে বোঝা যাচ্ছে। এতটুকু ত্রিকোণমিতি 9-10-এ তোমরা না পড়ে আসলে পাস করার কথা না। যাই হোক, তার মানে তোমরা জানো এই এসটা বের করতে যদি চাই, তাহলে আর লাগবে। আর আসলে এইটুকু, এই যে আর সাইন আলফা, এটা হলো আর, আর থেটাটা হলো এই থেটাটা, যে কোনো একটা আরবিটারি থেটা নিছি আমি, যে এই থেটা কোণ যাওয়ার পরে বেগটা কত হবে সেটা জানতে চাচ্ছি। তাহলে বেগ ইজ ইকুয়াল টু এস বাই টি, এস বসায় দিছি আর থেটা সূত্র ব্যবহার করে, এটা হলো আমার আর টুকু আর এটা হলো থেটাটুকু। এরপরে যদি তাকে দেখো, তাহলে এখানে দেখা যাচ্ছে থেটা বাই টি। থেটা বাই টি জিনিসটা কি মাত্রই দেখেছো তোমরা, কোণের পরিবর্তনের হার বা কৌণিক সরণের হারকে কি বলে, কেউ একজন বলে দাও। কৌণিক বেগ বলে। গুড, ভেরি গুড। কৌণিক বেগ ওমেগা বলে, তাই আমরা এই থেটা বাই টির পরিবর্তে লিখে ফেললাম ওমেগা। তাইলে ভি এর সাথে ওমেগা রিলেশনটা পেয়ে গেলাম, কিন্তু ভিও ভেক্টর রাশি, ওমেগাও ভেক্টর রাশি, এবং আর অবস্থান ভেক্টর, এটা ভেক্টর রাশি। তার মানে এটাও ভেক্টর, এটাও ভেক্টর, এটাও ভেক্টর। তিনটা ভেক্টর রাশির মধ্যে সাইন আলফা দ্বারা সম্পর্ক থাকলে সেইটার মধ্যে কি ধরনের গুণ হয়েছে, ডট গুণন না ক্রস গুণন? গুড। তার মানে হইতে পারে যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস আর, অথবা আর ক্রস ওমেগা, দুটার মধ্যে একটা সঠিক হইতে পারে। কোনটা সঠিক সেটা আমরা বাস্তব ঘটনা দেখে বুঝতে পারবো। এখন আমি যেহেতু বলতেছি এটা সঠিক, এটা সঠিক না, কেন না, এটা কেন সঠিক না সেটা আমরা বের করতে চাচ্ছি। সেটা বের করার জন্য তোমাদের মাথাটা একটু ঠান্ডা হতে হবে। আমাদের সায়েন্সটা বোঝার জন্য রোটেশন ইউজ করব, তো তাই ধৈর্য ধরে একটু ভালো করে জিনিসটাকে দেখার চেষ্টা করো। কি ব্যাপার, আমি যারে নিতে যাই সে আবার আসে না, ঘটনা কি? আচ্ছা, এখন থেকে যারা বের হয়ে যাবা ক্লাস থেকে, তাদেরকে আর ঢুকতে দেবো না আর কি, দিলেও অনেক পরে ঢুকতে পারবা। ওকে, ন্যাচারাল রেস্ট্রিকশন দিয়ে দেবো।
এই যে হোয়াই অ্যান্ড হোয়াই নট, এটা না কেন, এটা কেন সঠিক, এটা কেন বেঠিক, সেটা আমরা বোঝার চেষ্টা করতেছি। দেখো আমরা এই ভি এর দিক কোন দিকে সেটা দেখতেই পাচ্ছি। ওমেগার দিক কোন দিকে, এন্টি ক্লকওয়াইজ যদি ঘুরে তাহলে আমরা ওমেগার দিক তো এইদিকে হবে, সেটা আমরা বেরই করতে পেরেছি আগের ক্লাসের দিক বের করার নলেজ থেকে। তো আমি এটার দিক জানি, এটার দিক জানি, এই আর এর দিক কোন দিকে রয়েছে সেটাও জানি। বাস্তবে এই ঘটনাগুলো থেকে আমরা এই তিনটা জিনিসের দিক জানি সঠিকভাবে। এখন আমাদের ক্রস গুণন করে এটা পাওয়ার কথা। সো কোন ক্রস গুণন করলে সঠিক দিকটা পাওয়া যায়, সঠিক ভি এর দিক পাওয়া যায়, সেটা দেখলেই তো কাজ হয়ে যায়। সেটা দেখি চলো। এই যে দেখো, আমি প্রথমে এই আর ভেক্টরটাকে শিফট করে, ভেক্টর শিফটিং করে এখানে নিয়ে এসেছি। ভেক্টর শিফটিং কথাটা যার জন্য অপরিচিত সে আমার ভেক্টরের ক্লাস ভিডিও দেখে নিও। আমার স্টাডি ফ্রেন্ড লাইভ নামের আমাদের চ্যানেল আছে ইউটিউবে, ওইটার মধ্যে মনে হয় আছে জিনিসটা। এই তো এই আরটাকে শিফট করে, ভেক্টরটাকে শিফট করে এখানে নিয়ে আসছি, এই যে আঁকছি এখানে জিনিসটাকে। আর ওমেগাটাকেও শিফট করে এখানে নিয়ে আসছি। প্যারালালি যে কোনো একটা ভেক্টরকে টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় সুইচ করা যায়, সেটা কিছু ল আছে, কিছু নিয়ম আছে। এটা এখন বলতে চাচ্ছি না, ভেক্টর চ্যাপ্টারে আমি পড়াই, আবারও পড়াবো, ওই সময় দেখতে পারবো। আমি জাস্ট এই ওমেগাটাকে সরিয়ে এখানে নিয়ে আসছি, আরটাকে সরিয়ে এখানে নিয়ে আসছি, আর এই ভিটা তো ওইদিকে আছে। এখন আমি আর ক্রস ওমেগা, ওমেগা ক্রস আর এটা করে করে দেখবো যে ভি মিলে কিনা। আমি জানি এটা এখানে ভি আছে, কিন্তু আমি তাও সূত্র দ্বারা বের করার চেষ্টা করবো। আগে এটা দেখো, আগে আমরা এই সবগুলাকে এক জায়গায় নিয়ে আসছি, আরটাকে নিয়ে আসছি, ওমেগাটাকে নিয়ে আসছি এই জায়গায়। আনার পরে দেখো আর ক্রস ওমেগা যদি করি, তার মানে হলো এখানে একটা দেওয়াল চিন্তা করো, সেই দেওয়ালের মধ্যে একটা স্ক্রু গাঁথতেছো, আর থেকে ওমেগার দিকে ঘোরাও স্ক্রুটাকে। স্ক্রুটা কি হবে, এই দিকে ঘোরালে স্ক্রুটা কি হবে একটু চিন্তা করে দেখো তো। এখানে থাকা একটা স্ক্রু উল্টা ঘুরে কি হবে, এখানে একটা কল চিন্তা করো, একটা কল, ট্যাপ কল, কি হবে, ট্যাপ কলটা খুলবে না আটকে যাবে বলো তো উল্টা দিকে এইভাবে এন্টি ক্লকওয়াইজ ঘুরাইলে? কেউ একজন বলো। খুলবে, খুলবে, রাইট রাইট, খুলবে মানে হলো খুলে যাবে। এই তো গুড, খুলে যাবে ভাইয়া। স্ক্রু খুলে যাবে মানে স্ক্রুটা কোন দিকে মুভ করবে, এইদিকে মুভ করবে, তাই না? এটা কিসের মাধ্যমে পেলাম, আর ক্রস ওমেগার মাধ্যমে পেলাম। তার মানে আর ক্রস ওমেগা যদি সঠিক সূত্র হইতো তাইলে বেগের দিকটা হওয়ার কথা ছিল এইদিকে, এইদিকে, তাই না? কিন্তু বাস্তবে কি এইদিকে আছে না উল্টা দিকে আছে? প্রশ্নটার উত্তর কি, বেগ কি এইদিকে না এইদিকে? সঠিক কোনটা? উল্টা দিকে। উল্টা দিকে, তাইলে এই সূত্রটা সঠিক না। এটা ট্রাই করে দেখো, ওমেগার থেকে আর এর দিকে ঘোরাও, এখানে একটা স্ক্রু রেখে, তাইলে দেখো স্ক্রুটা গেঁথে যাবে ওইদিকে। মানে আমি বলতে চাচ্ছি, একটা দেওয়াল এঁকে দেই তোমাদের জন্য। এই যে এই দেওয়ালটার মধ্যে একটা স্ক্রু নিয়ে নাও এখানে, তারপর এটাকে যদি ক্লকওয়াইজ ঘোরান দাও, স্ক্রুটা গাঁথা শুরু হবে, ওই দিকে চলে যাবে। তার মানে এই সূত্রটা সঠিক। কথা বুঝতে পেরেছ? কে যেন নিজেকে মিউট করো নাই, কিছু বলতে ছেলে বলো, মিউট করে ফেলো। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস পড়াবো। জেনারেলি তোমাদের বাংলাদেশে থাকা সমস্ত বইয়ের মধ্যে এই তথ্যটা সঠিকভাবে রিপ্রেজেন্ট করা নাই, যেখানে যেখানে থাকা দরকার সেখানে জিনিসটা নাই। এই ক্লাসের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস বলতে পারো এখানে আমরা এখন পড়বো 2D প্লেনে, অর্থাৎ দ্বিমাত্রিক ক্ষেত্রে। আমরা একটু আগে এই প্রবলেমটা, এই জিনিসটা বুঝছো কিনা সবাই বলো আমাকে। ভি ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস আর, এই সম্পর্কটা সবাই বুঝছো কিনা? প্রশ্ন নিতে চাচ্ছি। ফেসবুকে যারা দেখতেছো তারা কমেন্ট করে বলো, কমেন্ট করে বলতে পারো। একজন বলেছে ফার্স্ট টাইম ক্লাস করতেছি। হ্যাঁ, ফার্স্ট টাইম ক্লাস করলে তো কষ্ট হবে, এটা ভাই আপু কষ্ট হবে, স্বাভাবিক ব্যাপার। ফার্স্ট টাইম ক্লাস করলে তো কষ্ট হবেই। আচ্ছা সামনে আগাই আমরা, যেহেতু বুঝতে পেরেছো তোমরা। টু টাইপস অফ অ্যাক্সিলারেশন নিয়ে কথা বলবো। যখন একটা বস্তু দ্বিমাত্রিক ক্ষেত্রে কোনো একটা জায়গায় ঘোরা শুরু করবে, দ্বিমাত্রিক ক্ষেত্রে না ঘুরলেও, ধরো এই বস্তুটা এমনি এমনি গেছে, এটা তো ঘুরতেছে না, কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় তুমি চিন্তা করো, এটা কিন্তু এই জায়গাটার মধ্যে সে ঘোরার ক্ষেত্রে যে ধরনের ইফেক্ট হইতো সেটাই ফেস করতেছে। তার মানে একটা বস্তু এমনে যায়, এমনে যায়, এমনে যায়, এমনে যাচ্ছে, তুমি এটাকে বলতে পারো যে এটারও রোটেশনাল মোশন আছে, ওমেগা আছে, কারণ এই জায়গাটায় সে একটা কোণে ঘুরে গেছে, এই জায়গাটায় এটা কৌণিক বেগ আছে। আবার এইটুক চিন্তা করো, গতিপথ চিন্তা করো, এইখানে একটা কৌণিক বেগ আছে। তার মানে এটা আসলে 2D মোশনের একটা বৈশিষ্ট্য, যে 2D মোশনের মধ্যে থিটা সৃষ্টি হওয়াটা খুব স্বাভাবিক। সো সবকিছুতে এইভাবে বৃত্তাকার ঘুরে না ভাইয়া 2D মোশনে, তোমার যে ধারণাটা সেটা ঠিক না।
সবকিছুকে 2D মোশনে ঘোরানোর মতো করে কল্পনা করা যায়, সেটা আমি দেখাইলাম মাত্র। 2D মোশনের মধ্যে দুই ধরনের ত্বরণ কল্পনা করা যায়। একটা হলো এই বরাবর, যেটাকে বলা হয় ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বা স্পর্শকীয় ত্বরণ। বাংলাটা লিখে নাও, স্পর্শকীয় ত্বরণ। স্পর্শকীয় ত্বরণ, স্পর্শক মানে হলো একটা রেখার যে কোনো একটা বিন্দুতে এইভাবে টানলে যেটা বের হয় সেটা ট্যানজেন্ট বা স্পর্শক। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন মানে স্পর্শক বরাবর ত্বরণ। এই ত্বরণটা পাওয়া যায় বেগের মানের পরিবর্তন বিবেচনা করলে। আচ্ছা, বেগ তো একটা স্কেলার রাশি নাকি, না ভেক্টর রাশি? হ্যাঁ বলো তো। ভেক্টর রাশি। ভেক্টর রাশি। আচ্ছা, ভেক্টর রাশি। ভেক্টরে পরিবর্তন করার জন্য, ওকে, ভেক্টরে পরিবর্তন করার জন্য আমাকে বলো তো, ভেক্টরে মান চেঞ্জ করলে কি ভেক্টর চেঞ্জ হয় নাকি হ্যাঁ দিক, চেঞ্জ হয়। নাকি দিক চেঞ্জ করলেও চেঞ্জ হয়? হ্যাঁ ভাইয়া, নাই ভেক্টরের মান ও দিক উভয় চেঞ্জ হয়। হ্যাঁ, ওইটা তিনটা কথাই সত্য। ভেক্টরের চেঞ্জ হবে, দিক চেঞ্জ করলে ভেক্টর চেঞ্জ হবে। তিনটা কথাই সত্য। মান চেঞ্জ করলে ভেক্টরের রাশিটা পরিবর্তন হবে, দিক চেঞ্জ করলে ভেক্টর রাশিটা পরিবর্তন হবে, আর মান এবং দিক একসাথে পরিবর্তন করলে ভেক্টর রাশিটার পরিবর্তন হবে। এখন যদি আমি এই বলটাকে জোরে জোরে ঘোরাই, তাহলে এই বেগের দিকটা কি এই দিকে থাকবে সবসময়, নাকি এইখানে আসার পর বেগের দিকটা ঘুরে এই দিকে চলে আসবে? বলো তো, চেঞ্জ হবে না? হবে। তার মানে ভেক্টর রাশিটা দিকে চেঞ্জ হচ্ছে, দিকে চেঞ্জ হচ্ছে, এটা বুঝতে পারতেছি। এবার যদি আমি বলটাকে একটু জোরে জোরে ঘোরাই, সুতা দিয়ে বেঁধে, আস্তে আস্তে না ঘুরিয়ে একটু জোরে ঘোরাই, আবার আস্তে করি, মানে বেগের মানে পরিবর্তন ঘটি। এটা ভি করি, এটা ভি2 করি, তারপর একটা ভি3 করি, এরকম করাই যাবে। তার মানে দিক মান দুইটারই পরিবর্তন করা সম্ভব একটা বলকে ঘোরানোর সময়। তাই তুমি আরেকটা ত্বরণ পাবা এখানে, যেটা আসলে দিকের পরিবর্তন বিবেচনা করে তৈরি হবে, যেটাকে বলে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন বা সেন্ট্রাল অ্যাক্সিলারেশন বা কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী মানে কেন্দ্রের দিকে মুখ করে আছে, এই যে মুখটা দেখো কেন্দ্রের দিকে, তাই কেন্দ্রমুখী ত্বরণ। মরণ লিখি নাই কিন্তু, হ্যাঁ ত্বরণ লিখছি। আচ্ছা, এই দুইটা জিনিস কিভাবে আসে, কোথা থেকে আসে, এই মানে তো বলে ফেলছি, কোথা থেকে আসে একটু বুঝতে পারতেছো তোমরা? এটার মান বের করা শিখবো আমরা এখন। আর কেন এটা কেন্দ্রের দিকে কাজ করতেছে, কেন এটা স্পর্শকের দিকে কাজ করতেছে, সেটা আমরা বুঝবো। কেন টেনজেনশিয়াল অ্যাক্সিলারেশনকে টেনজেনশিয়াল অ্যাক্সিলারেশন বা স্পর্শকীয় ত্বরণ বলে, আর কেন এটা কেন্দ্রমুখী হলো পরেরটা, সেটা আমরা দেখবো। প্লাস দুইটা লজিক আমি বলে ফেলছি যে দুইটা কেন তৈরি হচ্ছে, এই দুইটারই মান বের করা একটা একটা করে দেখবো এখন। চলো দেখি। প্রথমে আমরা যেটা দেখছিলাম সেটা হলো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, এটি। এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন যদি আমরা কি বলে বের করতে চাই, সেটা জিনিসটা কি বুঝতে হবে। জিনিসটা হলো, আমি তোমাকে বলতেছিলাম যে একটা গতিপথে এভাবে ঘুরতেছে, যদি আমি বলি যে বস্তুটার বেগের মানে চেঞ্জ আনতেছি, দিকে না, দিকের চেঞ্জ বের করার জন্য আমার আরেক ধরনের ত্বরণ আছে, তাই আমি মান নিয়ে চিন্তা করতেছি। দিক চেঞ্জ হইতে দেব না, কিন্তু মান চেঞ্জ হবে। সেটা করার জন্য কি করতে হবে আমার? ধরো এইটুকু জায়গার মধ্যে আমি জুম করলাম, গতিপথটাকে জুম করলে কি হবে, একটা বৃত্তের একটা ছোট্ট অংশকে জুম করলে সেটা এরকম সরল রেখা পাওয়া যেতে পারে, ঠিক কিনা? আমার কথাটা বুঝছো কি বলছি? বৃত্তের একটা ছোট্ট অংশ কেটে নিলে ওইটা সরল রেখার মতো না? যেমন পৃথিবীতে তোমার মনে হয় তুমি সমান রাস্তা দেখো, কারণটা কি? জি ভাইয়া। পৃথিবীতে সমান রাস্তা দেখার রহস্যটা হলো, পৃথিবী যদি বৃত্তাকার, গোলাকার বা ইলিপসয়েডাল কিছু একটা হয়, গোলা মানে সমান রাস্তা থাকার কথা না জীবনেও, তারপরে তুমি সমান রাস্তা দেখতে পাও। রিজনটা হলো ছোট একটা অংশকে কেটে জুম করে দেখতেছো তুমি, তুমি পৃথিবীতে থাকা একটা পোকা, ছোট্ট একটা পোকা, ঠিক আছে, পৃথিবীর সাপেক্ষে। তো তোমার কাছে এটা মনে হয় যে এটা সমান রাস্তা। ঠিক তাই করতেছি আমরা, ছোট্ট একটা জায়গাকে জুম করে নিয়ে আমরা বলতে চাচ্ছি যে আদি বেগ হলো ইউ, শেষ বেগ হলো ভি। বেগের পরিবর্তন ঘটতেছে কোন দিকে? এই দিকেই ঘটতেছে। আর ত্বরণটা তাহলে কোন দিকে? এই দিকেই কাজ করবে। ত্বরণের মানটা টি সময় বের করতে চাইলে কি করব, তোমরা নিজেরাই জানো কি করব। এই সূত্রটা লিখবো, a is equal to v minus u by t। এটা কোন দিকে কাজ করতেছে? এই ত্বরণটা বেগের পরিবর্তনের দিকে। বেগ তো এই দিকেই চেঞ্জ হচ্ছে, কারণ এই দিকে কাজ করতেছে। যদি আমি বলি এই বিন্দুতে কোন দিকে কাজ করতেছে, সেটার অ্যান্সার হবে স্পর্শক বরাবর। কথাটা বুঝছো নাকি? আমি তো জুম করে চিন্তা করতেছি, যদি জুম করে দিক আসে এই দিকে বেগের পরিবর্তনের, তাহলে ত্বরণটাতে এইদিকে কাজ করবে। এই জায়গাটায় জুম হয়েছে, বুঝছো না বুঝো নাই?
কেউ কি কথা বুঝতেছো? এ এর দিক কোন দিকে কাজ করবে? আচ্ছা, এ এর দিক স্পর্শক বরাবর কাজ করবে, মানে পরিবর্তন চিন্তা করলে সেটা তোমরা বুঝছো। কিন্তু এখন আমরা এই এটাকে আরেকটু ভিন্নভাবে বের করব, কারণ আমরা একটু আগে শিখে ফেলছি একটা সূত্র যে v = ওমেগা আর। বৃত্তাকারে, হ্যাঁ বলো বৃত্তাকারে। হ্যালো ভাই বৃত্তাকারের ক্ষেত্রে স্পর্শ মানে রৈখিক বরাবর কাজ করে সেটা বুঝলাম না ঠিক। আচ্ছা আচ্ছা, তুমি এই আমার মানে আনমিউট থাকো, তুমি ফার্স্টেরটা বুঝলাম, সেকেন্ডেরটা আনমিউট থাকো তুমি। এটা একটা বৃত্তাকার পথ দেখতে পাচ্ছো? হ্যালো, তুমি রেসপন্স করো আমার সাথে, যে বুঝতে পারো না সে আমার লাইনে ভাইয়া। থাকো, লাইনে থাকো, যায় না। তুমি এইখানে ধরো আদি বেগ ছিল ইউ, শেষ বেগ ভি, এই জায়গাটা নিয়ে আমি চিন্তা করতেছি, এই জায়গাটাকে আমি জুম করে এঁকেছি। এটা হলো এই জায়গাটা আদি বেগ ইউ, এই জায়গাটায় শেষ বেগ ভি। এখন আমাকে বলো তো বেগের পরিবর্তন কোন দিকে ঘটতেছে? বা এই যে সরল বেগের পরিবর্তন ভি মাইনাস দিকে, ভি মাইনাস ইউ ভেক্টরের দিকে, সেটাই। কিন্তু ভি এর মাইনাস ইউ করলে যা মান পাবা সেটা কোন দিকে কাজ করতেছে? এইদিকেই না? ভেবে দেখো কথাটা কি বললাম। জি ভাই ভেক্টর হিসেবে তো এটা চিন্তা করার দরকার নাই আসলে, কারণ কি, কারণ ঠিক বস্তুটা আছে, তো এইদিকে এইদিকে যাচ্ছে, এটা তো 19 এর বিষয়। দ্বিমাত্রিক গতি না তো, এটা এটা একমাত্রায় চিন্তা করতে বলতেছে তোমার এই জায়গাটায়, ঠিক কি না? হ্যাঁ ভি এর দিকে। হ্যাঁ ভি ভি আসলে ভি আর ইউ জি ভাই, ঠিক দুইটার আছে, দিক এটা ঠিক একই আছে। দিকে আছে, এই দিকেই যাবে। আচ্ছা তাইলে আমাকে বলো এই জায়গাটায়, এই যে আমি যে জায়গাটায় কলমটা ধরতেছি, এই জায়গাটায় ত্বরণের দিক কোন দিকে হবে? এদিকে হবে না? এটাই তো তুমি বললা মাত্র। এই পুরো জিনিসটা তো এটার ভিতরেই। তোমরা কি জুম করে চিন্তা করতে পারতেছো না বলো? হ্যালো, যে প্রশ্ন করেছিলা কই গেল আবার? খাইছে। হ্যালো, আচ্ছা বাদ দাও, রিমুভ হয়ে গেছে কোনো কারণে। জি জি, হ্যালো ভাই। হ্যাঁ ভাই, বুঝতে পারছো? জি ভাই শুনতে পাচ্ছি। তুমি কি হ্যালো বুঝতে পারছো কিনা সেটা বলো, শুনতে পারবো কেন? ভাই, সেটা বুঝতে পারছি, কিন্তু আপনার লাস্টের দিকে অংশটা আবার ঠিক একটু যদি বলতেন আবার একটু। লাস্টের দিকে অংশ আমি মানে বললাম, ওই অংশটা ঠিক আছে, মানে এদিকে ভি ভি, মানে আমি আমি বলতে আমি চাচ্ছি বলতেছি যে ভি এর দিকে যে অংশটা, মানে ভি এর দিক বরাবর, মানে ভি মাইনাস ইউ এর দিক বরাবর, সেটা ঠিক আছে, কিন্তু পরের যে অংশটা, যে ওই মানে যেটা বললেন মানে একবার শেষের দিকে, সেটা বুঝলাম না। হ্যাঁ আমি জাস্ট বললাম যে কোনো একটা বিন্দুতে এই যে এই ত্বরণটার দিক কাজ করবে স্পর্শক বরাবর, মানের পরিবর্তন বিবেচনা করলে। দিক চেঞ্জ হইতে দেই নাই আমি, ছোট একটা চেঞ্জ নিয়ে চিন্তা করতেছি এই যে এই জায়গাটায়, সেটা ত্বরণটা এই দিক বরাবর হবে কিনা সেটা বলো। এটা ঠিক আছে তোমার এতটুকু? তারপরে সে অন্য কথা। হ্যালো, হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা আর কিছু বলি নাই আসলে। এই সূত্রটা হ্যাঁ ভাই, 19 এটা ঠিক আছে। হ্যাঁ 19 এর সূত্র। এটা আসলে রৈখিক গতির ক্ষেত্রে বেগ ত্বরণের দিক নির্ণয় করতেছি। বেগের দিকও স্পর্শক বরাবর থাকে, বেগের মানের পরিবর্তনটা স্পর্শক বরাবর চিন্তা করে একটা ত্বরণ চিন্তা করতেছি। এটাকে বলা হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বা স্পর্শকীয় ত্বরণ। স্পর্শকীয় ত্বরণ এর মান নির্ণয় করতে চাচ্ছি আমরা, সেটা ভি মাইনাস ইউ বাই টি করলে পাওয়া যাবে, কিন্তু এটাকে একটু ভিন্ন ওয়েতে বের করতে চাচ্ছি, কারণ এই ক্ষুদ্র একটা জায়গায় জুম করে ভি বের করা ইউ বের করা কঠিন কাজ হয়ে যাবে। সেটা সহজ সমাধান হইলো আমরা ভি ইকুয়াল টু ওমেগা আর দুইটা ক্ষেত্রে ব্যবহার করব। সেটা যদি করি তাহলে এই ভির পরিবর্তে পাবো ওমেগা আর, আর এই ইউর পরিবর্তে পাবো ওমেগা নর আদি বেগ ইনটু আর। সেটা আমরা একটু আগে যে সূত্র বের করেছি ভি ইকুয়াল টু ওমেগা আর, সেটার সাহায্যে এই কাজটা করলাম, আমরা লিখলাম। এটা বোঝার আমাদের কঠিন কিছু নাই, খুব সহজ। এখন আরটাকে কমন নিয়ে বাইরে নিয়ে গেছি। এই জিনিসটা কি আমাকে বলো তো, এটা কি? গুড গুড, ভেরি গুড, রিয়েলি নাইস, খুবই সুন্দর, সবাই পেরে গেছো। এ ইজ ইকুয়াল টু আলফা আর আমরা বের করে ফেললাম। এটা আসলে এভাবে দেখানো উচিত, এ ইজ ইকুয়াল টু আলফা ক্রস আর। এটা ক্রস হলে আলফা মানে এটা একটা ত্বরণ, এটা দিক আছে, বুঝতেই পারতেছো। আলফা এটারও দিক আছে, আর এটা একটা অবস্থান ভেক্টর, এটারও দিক আছে, তাই এই তিনটার মধ্যে একটা ভেক্টর সম্পর্ক থাকবে, সেটাও বুঝতে পারছো তোমরা। এই ইকুয়াল টু যেহেতু আলফা আর বের হয়েছে, তাই আলফা ক্রস আর নাকি এ মানে আর ক্রস আলফা, সেটা আমরা চাইলে চেক করে দেখতে পারি, যেটা আমি এখন দেখাচ্ছি না যদিও।
জাস্ট আমি আলফা ক্রস আর লিখে সঠিকটা লিখে দিছি। কিন্তু আমাদের যে আগের ছবিটা যেখানে আমরা টেস্ট করে বের করলাম ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর হবে নাকি আর ক্রস ওমেগা হবে, সেই জায়গাটায় কিন্তু আমরা ওই একই জিনিসটা আবার টেস্ট করে দেখতে পারি এবং বেরও করতে পারি। এটা কোনো কঠিন কাজ না। এখন আসো সামনের দিকে আগাই। এ ইকুয়াল টু আলফা ক্রস আর, এই সূত্রটা আমরা বের করেছি, জাস্ট এতটুকু ধরে নাও ঠিক আছে। ধরে নাও ঠিক আছে কথাটা ঠিক না, মানে খুব ডিরাইভ করেছি আমরা। এখন একটু চিন্তা করে দেখো, আলফার মান পাওয়া গেলে এবং আর যে গতিপথটা ব্যাসার্ধটা এটা জানা থাকলেই আমরা এ বের করতে পারছি। আমার ওই ক্ষুদ্র অংশে যাইতে হচ্ছে না, ক্ষুদ্রভাবে চিন্তা করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। আলফা জানা থাকলেই এও পাওয়া যাবে। আর আলফার মান না থাকলে স্পর্শকীয় কোনো ত্বরণ কাজ করবে না, সেটা বুঝতে পারতেছে, জিরো হয়ে যাবে ওটা। এটাকে বলতেছি এটি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। এইবার আসো আরো মজার অ্যাক্সিলারেশন, এটাকে বলা হয় সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, সেটা দেখতে যাচ্ছি। এইবার আমি ভেক্টরের মানে পরিবর্তন করব না, করব দিকে পরিবর্তন। আমি ধরে নিচ্ছি যে খুব ক্ষুদ্র একটা জায়গায় এই দুইটা বিন্দু এত দূরে দেখানো হচ্ছে, এই দুইটা বিন্দু এত দূরে না, দুইটা বিন্দু হলো এরকম খুব কাছে, খুব কাছে আছে এমন দুইটা বিন্দু একসাথে লেগে আছে এরকম একটা বিন্দু। ওই সময় তুমি সামথিং গাড়িটার বা বলটার দিকের চেঞ্জ করা হয়েছে, বেগের দিকের চেঞ্জ করা হয়েছে, মান চেঞ্জ হয়ে সারতে পারে নাই, দিক চেঞ্জ হয়ে গেছে। মানে এখানে আসছিল গাড়িটা এইদিকে যা বেগ ছিল এইদিকেও তাই বেগ আছে, কিন্তু দিকে চেঞ্জ আনছো। এইভাবে করে বেগ মান ভি আছে, দুইটাই ভি। এটা হলো আদি বেগ, এটা শেষ বেগ, কিন্তু ভেক্টরের দিকে চেঞ্জ আসছে। দিকে চেঞ্জ আসলে এখান থেকে থিটা কোণে ঘোরার পর যদি ঘুরে যায়, তাহলে এই যে এই জিনিসটা, এটা এই কোণটাও থিটাই হবে। খুব সিম্পল বোঝাই যায় ব্যাপারটা। যদি আমরা বলি এখানে এটা যদি সামথিং এখান থেকে এটা যদি থিটা কোণে আসে, তাহলে এই জিনিসটা এখানে আসছে যে সেটা থিটা কোণেই ঘুরে গেছে। এই যে দুটো মধ্যবর্তী কোণটা থিটাই হবে, এটা থিটা হলে এটা থিটা হবে, এটা থিটা হলে এটা থিটা হবে। এটা 9, 10 এর কিছু থিওরি দেখলে বুঝতে পারবা, প্রমাণও করা যাবে আর কি। প্রমাণ করা যাবে না যে তারা ম্যাথমেটিক্স ইউজ করে বের করা যাবে, বাট এটা দেখেই বোঝা যাচ্ছে কি হয়েছে, এটা ঘুরে অতখানি ঘুরে থিটা হয়ে গেছে। এখন আমি বলতে চাচ্ছি বেগের পরিবর্তনের দিকটা কোন দিকে আছে। আমি যদি এই দুটাকে আলাদা না এঁকে একই সাথে আঁকি, তাহলে কি কি হবে একটু দেখার চেষ্টা করো। ধরো এই দুইটা পয়েন্ট খুব কাছে আছে, একটা হলো এইদিকে আর একটা হলো এইদিকে, তাহলে বেগের পরিবর্তনটা করতেছে এই বরাবর, ডেল্টা ভি বরাবর। এই মানগুলো এত বড় না দিয়ে আমি একটু ছোট করে চিন্তা করতে বলি তোমাকে। আমি যদি বলি এগুলো একটু ছোট করে চিন্তা করো, বৃত্তাকার পথে এটা এইদিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে, তাহলে বেগের পরিবর্তনটা কোন দিকে হচ্ছে, ডেল্টা ভিটা এইদিকে কাজ করতেছে। আমি যদি একটু বড় করে আবার দেখাই, এইটা আর এইটা দুইটা বেগ আছে, বেগের যে পরিবর্তনটা সেটা হলো এইদিকে কাজ করতেছে। এটা ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী আমি লিখতেছি, কিন্তু এটা হলো শেষ বেগ, এটা আদি বেগ, বিয়োগ ফলটা হবে এইটা। অথবা তুমি চেক করে দেখতে পারো যে এইটা এই ভেক্টরটা আর এই ভেক্টরটা যোগ করলে এই ভেক্টরটা আসে, ত্রিভুজ সূত্র ভেক্টরের। কিন্তু আমি এটাকে ছোট করে অনেক ছোট জায়গার মধ্যে চিন্তা করতে বলতেছি, যে এত বড় না, এইটুকুর মধ্যে চিন্তা করো বেগের পরিবর্তনটা এদিকে ঘটতেছে। আরো ছোট করে চিন্তা করো, বেগের পরিবর্তনটা এদিকে ঘটতেছে। তার মানে কি? তার মানে হইলো এই জায়গাটায় বেগের পরিবর্তনটা আসলে এদিকে ঘটতেছে, কেন্দ্রের দিকে। কথাটা বুঝছো? এটা কিন্তু বোঝাটা একটু কঠিন। আবার বলি, বলটা ঘোরার সময় এদিকে একটা বেগ এদিকে একটা বেগ কাজ করতেছে, আর মান একই ধরতেছি। মান একই ধরা মানে হলো এই দুইটা পয়েন্টের মধ্যে কোনো দূরত্ব থাকাই যাবে না, দুইটা পয়েন্টের দূরত্ব কমিয়ে দেই। তার মানে আমি এটাকে এটার সাথে একদম লাগিয়ে দিতেছি। তারপরে বেগের পরিবর্তন পাচ্ছে এইদিকে। আর একটু ছোট করে চিন্তা করো, বেগের পরিবর্তন পাচ্ছে এইদিকে। আরো একটু ছোট করে চিন্তা করো, বেগের পরিবর্তনটা আসলে এইদিকে ঘটতেছে। তার মানে যে কোনো একটা পয়েন্টে বেগের দিকের পরিবর্তন যদি বিবেচনা করি, সেটা হবে কেন্দ্রের দিকে। বেগের ভেক্টরের পরিবর্তনটা নিচের দিকে হচ্ছে, কেন্দ্রের দিকে হচ্ছে। কথাটা কে বুঝো নাই বলো? জাস্ট এইটুকু প্রশ্নের উত্তর দাও। বুঝছো? ক্লিয়ার? ওকে ওকে, যাদের ক্লিয়ার তাদের তো ক্লিয়ারই, সামনে আগাই। তাহলে আমরা এটুকু বোঝার পরে আমরা এই জায়গাটার মধ্যে এই যে বেগের যে পরিবর্তন হয়েছে ডেল্টা ভি, সেটার মান বের করতে চাচ্ছি এই থিটা ভি এর সাহায্য নিয়ে। সেটা বের করার জন্য এই বৃত্তটা ছাড়া আরেকটা কাল্পনিক বৃত্ত আঁকতেছি। এটা হলো ভেক্টর ড্রয়িং করতেছি। সাবধান, এই যে গতিপথের সাথে এই বৃত্তটারে গোলায় ফেলো না। এই বৃত্ত এই গতিপথের কোথাও নাই। এই বৃত্তটা আসলে কাল্পনিক ভাবে আমি গ্রাফ পেপারে আঁকছি। এইখান থেকে ভি এর মান দুইটা নিয়ে, সরি ভি এর মান তো একটাই, দুইটাই ভি একই মান। এই বৃত্তটা আঁকছি আমি ভি ভি ইউজ করে
একটা টোটাল বৃত্ত অঙ্কন করেছি। এই বৃত্তটা আসলে খুবই ছোট, এই জায়গাটার মধ্যে কল্পনা করতে পারো যে এই জায়গাটায় আছে এই বৃত্তটা, এটা হলো এই বৃত্তটা, কাল্পনিক বৃত্ত, এটা কোনো গতিপথ না, এদিক দিয়ে বল চলতেছে না। এদিকে দুইটা ভেক্টর, এই যে ভি আর ভি দিছি, আর এটা হলো আমার তাদের পরিবর্তনটা ডেল্টা ভিটা। এটা যদি আমরা বের করতে চাই এটুকের মান, সেটা বের করার জন্য যেহেতু এটা ছোট্ট একটা অংশ, এই ছোট্ট একটা চাপের মান আর এই ডেল্টা ভি এর মানটা সমানই হবে, কারণ এই কোণটা অনেক বেশি না, এই কোণটা অনেক বেশি না, সেটা আমি বলছি তোমাকে যে যদি বেশি সময় দাও এই বলটার বেগটা চেঞ্জ হয়ে যাবে, ভি থাকবে না। সো আমরা এতটুকু বুঝতে পারতেছি এই থিটাটা অনেক ক্ষুদ্র, তার মানে এইটুকু চাপ বের করলে ডেল্টা ভি বের হয়ে যাবে। এইটুকু চাপ বের করার জন্য আমরা এস ইজ ইকুয়াল টু ভিটি সূত্র, সরি এস ইজ ইকুয়াল টু আর থিটা ইউজ করব। আর হলো এইটুকুর ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে ভি, এটা ব্যবহার করলে অ্যান্সার আসতেছে ডেল্টা ভি ইজ ইকুয়াল টু ভি ইনটু থিটা। সো বেগের পরিবর্তনের মানটা কত হবে সেটা বের করলাম। দিক নির্ণয় মানে দিকের সাহায্য নিয়ে, রোটেশন আছে মানে দিকের পরিবর্তন বিবেচনা করে বেগের পরিবর্তনটা কত হইলো সেটা আমরা বের করলাম আসলে। এখন আমরা চাই বেগের পরিবর্তনের হার বের করতে, যেটাকে ত্বরণ বলে। এই দিকের পরিবর্তন হওয়াতে কত ত্বরণ কোন দিকে কাজ করছে সেটা বের করতে চাচ্ছি। প্রথম কথা, এই ত্বরণটা কেন্দ্রের দিকে কাজ করবে, কারণ বেগের পরিবর্তনের দিকটা কেন্দ্রের দিকে, সেটা তোমরা বুঝছো এতক্ষণে। আর এই ত্বরণটা কেন্দ্রের দিকে কাজ করবে বলে এটার নাম হলো কেন্দ্রমুখী ত্বরণ বা সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন বা সেন্ট্রাল অ্যাক্সিলারেশন। এখন এই বেগের পরিবর্তনের হার বের করার জন্য আমরা ডেল্টা ভিটার মানটা ভি থিটা বসিয়ে দিছি, ভি থিটা বসিয়ে দিছি। থিটা বাই টি রে কি বলে বলো? থিটা বাই টি কে কি বলে? কৌণিক বেগ বলে, অ্যাঙ্গুলার ভেলোসিটি বা ওমেগা বলে। ঠিক বলেছো, রাইট। এই ওমেগাই হলো এটা, তাহলে বসাই দিছি। তার মানে এ এর সাথে এ এক্স সি মানে সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাক্সিলারেশন বের করার জন্য ওমেগা ইনটু এম করে দিলেই, সরি ওমেগা ইনটু ভি করে দিলেই বের হয়ে যাচ্ছে। তার মানে এ ইজ ইকুয়াল টু এসি ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস ভি, সেটা লিখে রাখো। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে ভাইয়া ভি ক্রস ওমেগা না নাকি ওমেগা ক্রস ভি, কোনটা সঠিক সেটা কেমনে যাচাই করব? সেটা ওই যে আমাদের যে ছবি প্রথমে আমরা যেভাবে টেস্ট করলাম ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর প্রয়োগ করার সময় ওইখান থেকেই বের করা যাবে এই জিনিসগুলো। সেটা আমি করে দেখাবো না কখনো, আজকে দেখাবো না, বেশি সময় নিতে চাই না আজকে ক্লাসে। এসি আমরা বের করে ফেলছি, কিন্তু এটা থেকে আরেকটা জিনিস, মজার জিনিস বের করে দেখো, ভি ওমেগা। আবার যেহেতু আমরা জানি ইকুয়াল টু ওমেগা আর, তাইলে আমরা ওমেগা লিখতে পারি ভি বাই আর। এই ওমেগাকে চেঞ্জ করে ভি বাই আর লিখলে ইনটু ভি দিলে ভি স্কয়ার বাই আর। এটা হলো বেশি প্রচলিত একটা সূত্র, কেন্দ্রমুখী ত্বরণের সূত্র ভি স্কয়ার বাই আর। কোথা থেকে আসে, কেমনে আসে সেটা আজকে বাস্তবে দেখলা তুমি। ওকে, সিম্পল, ব্যাপারটা খুবই সিম্পল, কনসেপচুয়াল। এই দিকটা বুঝা এবং এইখানে কি অ্যানালজি প্রয়োগ করলাম আমি, তারপরে এইটা কেমনে বের করে আনলাম, সেটা কিন্তু মানে বুঝাটা অত্যন্ত সহজ না। তোমাদের আগেই বলছি তোমরা স্মার্ট স্টুডেন্ট বলেই তোমাদের পড়াচ্ছে এই জিনিসগুলা। তোমরা অন্য কোথাও অন্য ধরনের ছাত্র হলে বোঝাইতাম না এই জিনিসটা। এখন আমরা দুইটা জিনিসই পেয়ে গেছি, এসি আর এটি। তার মানে আমরা চাইলে এখন দ্বিমাত্রিক ক্ষেত্রে ঘূর্ণায়মান একটা বস্তুর নিট ত্বরণ বের করতে পারবো। দুইটা ত্বরণের সূত্র জানি আমরা, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এবং সেন্ট্রাল বা সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। দুইটা যেহেতু জানি, আমরা দুই ধরনের ত্বরণের নিট ত্বরণও বের করতে পারবো, যেটা ভেক্টর সূত্র দ্বারা বের করা যাবে। এই দুইটা ভেক্টর যোগ করে দিলে হয়ে যাবে, একটা স্পর্শক বরাবর, একটা কেন্দ্রমুখী মানে কেন্দ্রের দিকে। তো দুইটা ত্বরণের যোগ করা খুবই সহজ। আমরা একটা সামান্তরিক চিন্তা করতে পারি, এটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তার মানে আমরা সরাসরি পিথাগোরাস ইউজ করে এটি বের করতে পারি। এটি ইজ ইকুয়াল টু রুট ওভার এটি স্কয়ার প্লাস এসি স্কয়ার। খুব সহজ, ইজি, বের করে ফেললাম। এগুলা তোমাকে কিন্তু সরাসরি দেওয়া থাকবে না, তোমার এগুলার সূত্র আছে। এটার সূত্র কি ছিল আলফা আর, এটার সূত্র কি ছিল ওমেগা ভি। এগুলা ইউজ করে এগুলা বের করে এখানে অঙ্ক করতে হবে জেনারেলি। আরেকটা মজার ব্যাপার বলে দেই, এটার যদি ভর এম হয় তাহলে এটার সাথে এম গুণ করলে আর এটার সাথে এম গুণ করলে এটা পাওয়া যাবে ট্যানজেনশিয়াল ফোর্স, আর এটা পাওয়া যাবে সেন্ট্রিপেটাল ফোর্স। এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল, আর এটাকে বলা হয় স্পর্শকীয় বল। কেন্দ্রমুখী বল কিছুই না, এই যে কেন্দ্রমুখী ত্বরণ বুঝে ফেলছো না, এটার সাথে এম টারে গুণ করে দাও, এম এ এই যে ফোর্সটা পাচ্ছ তুমি, ত্বরণ থাকলে অবশ্যই ফোর্স আছে। কোনো কিছুকে ঘোরানোর জন্য কেন্দ্রের দিকে ওটাকে টানতেই হবে, সুতা দিয়ে ধরো বা যায় দিয়ে ধরো।
পৃথিবীর চারপাশে সূর্য, আর সূর্যের চারপাশে পৃথিবী, তারপর পৃথিবীর চারপাশে চাঁদ, চাঁদের চারপাশে পৃথিবী, যাই বলো ঘুরতেছে, সেটা যদি তুমি চিন্তা করো, বিবেচনায় আনো, সেই ক্ষেত্রে গ্র্যাভিটি হলো সেই সুতার কাজটা করে, বা এই কেন্দ্রমুখী বলের যোগান দেয় গ্র্যাভিটি, গ্র্যাভিটেশনাল ফোর্স। তোমরা কেন্দ্রমুখী বল এফসি যদি চিনে থাকো, তোমরা বইয়ের মধ্যে দেখবা কেন্দ্র বিমুখী বল নামে একটা কথা বলে। তোমরা কারা কারা শুনেছ কেন্দ্র বিমুখী বল সম্পর্কে? কেন্দ্র বিমুখী বল বলতে কি বোঝায়? কি বলে এটা, মানে কি? কেন্দ্র বিমুখী বল বলতে কি বোঝায়? কেন্দ্রের বিপরীতে একটা বল কাজ করে আর কি। যদি আমরা একটা ছোট একটি বলকে সুতার মাধ্যমে বেঁধে ঘুরাই, তাহলে হাতের বিপরীতে বলটা যে একটা বল ক্রিয়া করবে, এটাই কেন্দ্র বিমুখী বল। আচ্ছা, দুইটা ত্বরণ দেখাইছি, তিনটা ত্বরণ কি দেখাইছি? এই দিক বরাবর কোন ত্বরণ দেখাইছি? এই দিক বরাবর কি কেন্দ্র বিমুখী বল কাজ করবে? হ্যালো, যে বলতেছিলা? না ভাইয়া, ওই দিক কাজ করবে না তো। তাহলে কেন্দ্র বিমুখী বল বলতে কি বোঝায়? টেনজেন্টাল অ্যাক্সেলারেশনের যে বলটা, হ্যাঁ, টেনজেন্সিয়াল অ্যাক্সেলারেশন যে বলটা, বলো। হ্যালো, ওটাই তো সম্ভবত 90 ডিগ্রি না, এখানে 90 ডিগ্রি ভ্যানিশ করবে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন দিয়ে। এখানে সেন্ট্রিপিটাল যে বলটা আছে সেটা তো ওটা দিয়ে ভ্যানিশ হবে না। এই সেন্টিমিটার বলটা ভ্যানিশ, করেছিল বইয়ের পরামর্শ। আমি তোমার কথা বুঝতেছি না। এই বলটা ভ্যানিশ হয়ে যাবে তাই বলতে চাচ্ছ? থাকবে না বলতে চাচ্ছ? ওই যে ইলেকট্রনের একটা টপিক ছিল কেমিস্ট্রিতে, ইলেকট্রন তো তার কক্ষপথচ্যুত হবে না। এক্ষেত্রে সেন্ট্রিপিটাল বলটা আর ওই যে আপনি যে ট্যানজেন্টাল অ্যাক্সেলারেশনটা বাইর করছেন, ওখানে যে বলটা কাজ করবে, হ্যাঁ, এই দুইটা মিলে তো মানে আসলে প্রকৃত ইলেকট্রনটা ফিক্স করবে না। এটা একটা টপিক ছিল আর কি। আচ্ছা আচ্ছা, বাট এই দুইটা মিলে কখনো ব্যালেন্স ক্রিয়েট করবে না, কিন্তু দুঃখের কথা। এটা কেমিস্ট্রিতে কোন জায়গায় কি বলতেছো সেটা আমি ধরতে পারতেছি না, বাট এই দিক বরাবর একটা বল কাজ করবে, এটাকে নিট বল বলা হবে। নিট, এটা একটা বল, এটাকে ট্যানজেনশিয়াল ফোর্স বলতেছি। আর এটা একটা বল, সেটাকে আমরা কেন্দ্রমুখী ফোর্স বলতেছি, সেন্টিপিটাল ফোর্স বলতেছি। দুইটা ফোর্স মিলে আসলে আরেকটা ফোর্স, নিট ফোর্স থাকবে। এই দুইটা জিরো হয়ে যাচ্ছে, এই কথাটা ঠিক না। আর দেখতেই পাচ্ছ দুটো একটা একটা বিপরীতেও কাজ করতেছে না। আর দুইটা বল হয়ে গেলে ইলেকট্রন ঘোরা বন্ধ হয়ে যাবে, সেটা বুঝতেছো তুমি? আচ্ছা, আমি যেটা বললাম ওইটা না, আমি বলতে যাচ্ছি কেন্দ্র বিমুখী নামে কোনো বল একটা বইয়ের মধ্যে কোনো লেখা পাইছো কিনা কেউ? জীবনে পড়ে দেখছো নাকি বই কেউ? এটা চিত্র ওখানে ছিল, ইলেকট্রনটা কক্ষপথচ্যুত কেন হয় না, ওই টপিকটা। আচ্ছা, সেন্ট্রিফিউগাল মনে হয়, সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্র বিমুখী বল। বল এখন খুব বড় বড় করে সুন্দর করে লেখো, কেন্দ্র বিমুখী বল বলতে কিছু নেই। আর বইয়ের মধ্যে যেখানে এই টপিকটা লেখা আছে ওইটাকে সুন্দর করে দুই পাশে দুইটা দাগ রেখে দিও। কেন্দ্র বিমুখী বল বলতে কিছু নাই, এটা একটা হাইপোথিসিস। খুব ভালো করে লেখো কথাটা। লেখছো না লেখো নাই? অনেক বই আছে, আমি দেখছি বাংলাদেশের অনেক বই এই কথা লেখা আছে। কেন্দ্র বিমুখী বল বলতে কি বোঝায় সংজ্ঞা লিখছে, আবার মানে ডিফিনেশনও আছে। কেন্দ্রের মানে বিপরীত একটা ফোর্স নাকি কাজ করে, ওটারে নাকি কেন্দ্র বিমুখী বল বলে। কেন্দ্র বিমুখী বল বলতে কোনো বল নাই, নো বল। আর কেমিস্ট্রি বইয়ে যেগুলা লিখছে ওরা তো ফিজিক্স বুঝেই না। কেন্দ্র বিমুখী বল কেন নাই সেটা প্রমাণ করে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল ভাইয়া। আগে বলো যে কেন্দ্র বিমুখী বল নাই এটা বুঝছো নাকি? এটা বুঝাই নাই। কোশ্চেন কিসের উপর কোশ্চেন সেটা বলো। ভাইয়া আচ্ছা বুঝলাম, তারপর কোশ্চেন করি। আচ্ছা আচ্ছা, এটা শেষ করি তারপরে কোশ্চেনটা করো। রিলেভেন্ট থাকার চেষ্টা করো। কেন্দ্রমুখী বল যদি এদিকে থাকে, কেন্দ্র বিমুখী বল থাকার কথা ওইদিকে, এফ সেন্ট্রিফিউগাল এস এফ, আর এটা হলো সেন্ট্রিপেটাল ফোর্স। যদি এটা থাকে এটাও থাকে আর এই দুটো মানের সমান হয় আর একই বস্তুর উপর ক্রিয়া করে, তাইলে
এই দুইটা মিলা কেন্দ্রের দিকে ফোর্সই থাকবে না, শূন্য হয়ে যাবে। তাইলে এই বস্তুর মধ্যে ফোর্স থাকবে শুধু এই দিক বরাবর, যদি আমি টেনজেনশিয়াল অ্যাক্সিল মানে ফোর্স দেই কোনো কারণে। যদি না দেই তাহলে এই বস্তুটা ঘোরারই কথা না। আর যদি এই বস্তুটাকে একটা ফোর্স এইদিকে দিয়ে রাখো, কেন্দ্রে কোনো ফোর্স না দাও, তাহলে কোনোদিন কি ঘুরবে বস্তুটা? কোনো বস্তু কোনোদিনও ঘুরবে না যদি তার কেন্দ্রের দিকে একটা বল না থাকে। সে এইদিকে বেগ পাইছে, তাকে তুমি এইদিকে একটু টান দিয়ে ধরো, আবার এইখানে গেল, তারপর আবার কেন্দ্রের দিকে টান দিয়ে ধরো, আবার এখানে গেল কেন্দ্রের দিকে টান দিয়ে ধরো, তাইলে বস্তু ঘুরবে। তুমি যদি বলো ভাই আমি এটা বাদ দিয়ে দেবো, ট্যানজেনশিয়াল ফোর্স বাদ দিয়ে দেবো, সেটাও সম্ভব, সেটা হইলেও সমস্যা নাই। বস্তুটা নিউটনের প্রথম সূত্র অনুযায়ী এইদিকে বেগ প্রাপ্ত হয়েছিল, স্থির বস্তু সবসময় স্থির ছিল, গতিশীল বস্তু ছিল বলে গতিতেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি এফসি দিয়ে টান দিছি বলে সে ঘুরতে আরম্ভ করছে। আবার এইদিকে যাওয়ার কথা ছিল, আবার টান দিছি, আবার এদিকে চলে আসতেছে, আবার এদিকে যাওয়ার কথা ছিল, আবার টান দিছি, এভাবে সে ঘুরতেছে। তার মানে আমি বলতে চাচ্ছি স্পর্শকীয় যে বলটা সেটা ছাড়াও বস্তুকে কেন্দ্র করে, একটা কিছুকে কেন্দ্র করে ঘোরানো সম্ভব, কিন্তু কেন্দ্রমুখী বল ছাড়া কোনো কিছুরে তুমি ঘুরাইতে পারবা না। তোমার কথাটা ভালো করে বুঝে নিও। আর তুমি যদি কেন্দ্র বিমুখী বল নামের কোনো বলকে সংজ্ঞায়িত করো পদার্থবিজ্ঞানে, তাহলে কেন্দ্র বিমুখী বল যদি এই বস্তুর উপর থাকে, তাহলে এই বস্তুর উপর নিট বল 0 হয়ে যাবে। এই বস্তু জীবনে ঘোরার কথা ছিল না, বাস্তব বিরোধী কথা। আর এইটা কোন দিক থেকে একটা প্রতিক্রিয়া হয়, একটা ক্রিয়া এফসি আর প্রতিক্রিয়া এই বস্তুর উপর, একই বস্তুর উপর কোনোদিনও ক্রিয়া করবে না। সো এই কনসেপ্টটা একদমই ভুল যে কেন্দ্র বিমুখী বল নামে কোনো বলের অস্তিত্ব আছে। এবার তোমার প্রশ্নটা বলো, আর যে বুঝো নাই কথাটা সে বলো আমাকে কি বুঝো নাই। আমি কিন্তু ভালো করে বলে দিচ্ছি, তোমাদের বই একটা বড় একটা মানে কি বলে প্যারাগ্রাফ আছে যেটার মধ্যে কেন্দ্র বিমুখী বল নিয়ে অনেক কথা বলা আছে। ওটা দিয়ে নাকি সেন্ট্রিফিউগাল পাম্প বানানো হয়, হ্যান ত্যান এটা ওটা, এই সমস্ত কথা বলা আছে। কিন্তু পদার্থবিজ্ঞানে কেন্দ্র বিমুখী বল বলতে কোনো বল নাই, কেন্দ্র বিমুখী বল বলতে কোনো বল নাই। আরো একটা কথা বলে দেই, যারা সেকেন্ড ইয়ারে আছো তারা তোমাদের বইয়ের মধ্যে দেখবা গ্র্যাভিটেশনাল মানে অ্যাক্সিলারেশনের পরিবর্তন ডিউ টু চেঞ্জ ইন মানে মোশন অফ আর্থ, মানে পৃথিবী ঘোরার কারণে অভিকর্ষ বল ত্বরণের চেঞ্জ, জি এর পরিবর্তন, জি প্রাইম বা জি থেটা নামে একটা ফোর্স বের করার সময় তোমাদের বইয়ের মধ্যে দেখবা বাংলাদেশের জেনারেলি 9% বইয়ের মধ্যে এইখানে একটা প্রতিপাদন করে, এইভাবে করে ধরে যে এখানে একটা বস্তু আছে, সেটার উপর এই দিক বরাবর সামথিং একটা কেন্দ্রের বিপরীতে একটা ফোর্স কাজ করে, এটা হলো কেন্দ্র বিমুখী বল। এরপরে এটা দুটো উপাংশ নেয়, বলে এই উপাংশটা কোরিওলি ফোর্স দ্বারা ব্যালেন্স হয়ে যাবে, আর এই উপাংশটা থাকবে যেটার মাধ্যমে জিনিসটা ঘুরবে। এইভাবে করে পুরো প্রতিবেদনটা করে জি থেটার মান জি মাইনাস সামথিং ওমেগা স্কয়ার কস টস থেটাটা আসে। এই প্রতিবেদনটাও সুন্দর করে বাম পাশ থেকে কলম ধরবা, ডান পাশে এমনি দিবা, এমনি দিবা, কাটে দিবা, কারণ এই প্রতিবেদনটা ভুল। কেন্দ্র বিমুখী বল দ্বারা প্রতিবেদন করার চেষ্টা করছে, মান সঠিক আসছে কিন্তু প্রতিবেদনের বেসিকটাই ভুল। কেন্দ্র বিমুখী বল বস্তুর মধ্যে আঁকা নিষেধ, সোজা কথা। ঘূর্ণায়মান বস্তুর মধ্যে কেন্দ্র বিমুখী বল না, কেন্দ্রমুখী শুধু বল থাকবে, অন্য কোনো বল থাকবে না। ওই প্রতিবেদনটা সঠিকভাবে কেমনে করে সেটার উপরে আমার ভিডিও আছে, স্টাডি ফ্রেন্ডের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আমরা এইটা যদি বের করে থাকি তাহলে আমাদের আর কি থাকে? এই আর কি পড়াবো, সহ্য করতে পারতেছো? সামনে আগাবো? কে আসছে, কয়জন আছো দেখি দাঁড়াও। ছাত্র যদি অনেক অধৈর্য হয়ে যাওয়ার কথা, অনেক ডিপ সায়েন্স পড়াচ্ছি তো। বাট হ্যাঁ বলো জাহিদ, ভালো আছো জাহিদ? ওই যে একটু আগে তো পড়াইছিলেন ত্বরণ ইকুয়াল ওই বি আগে দিব না পরে দিব, ওই ব্যাপারে জানি কি বলছিলেন, ওই সময় আমি ছিলাম না। বি আগে দেব, কোনটা এটা? ওই যে ওমেগা ইনটু বি আর বি ইনটু ওমেগা, এটার মধ্যে পার্থক্য কি জানি পড়াইছিলেন? হ্যাঁ এটা বুঝছি এগুলো বুঝছি। হ্যাঁ বুঝছি। আমি তোমাদের এগুলো বলছিলাম যে এইভাবে করে চিন্তা করতে হবে, তখন বের হবে। আমি এটা দেখাই নাই এখানে, দেখাই নাই, তোমরা যেহেতু দেখতে চাইলে দেখাই দিচ্ছি। তারা আরেকজনের প্রশ্নটা বলো, হাসান স্যার কার কি প্রশ্ন আছে? ভাইয়া
আমার একটা প্রশ্ন আছে ভাইয়া। হ্যাঁ সাগর বলো। একটু সমান যে ভাইয়া এটা একটু বুঝিয়ে দিবেন। কথাটা বুঝি নাই, আবার একটু বলবা। হ্যালো সাগর। এখানে যে ইয়েটা যে বলটা যে ঘুরতেছে এখানে যে থিটাটা আছে না, হ্যাঁ ওই যে দুইটা থিটা ওটা সমান কিভাবে হলো একটু বুঝাবেন? ও আচ্ছা, এই থিটা আর ওই থিটা সমান কিভাবে হলো, রাইট? তোমার এটা বুঝাবো আসলে। এটা ম্যাথমেটিক্যালি প্রুভ করা যায়, কিন্তু প্রমাণ করলে অতটা আনন্দ লাগবে না। আমি তোমার বুঝাই যাচ্ছি। দেখো, ধরো তুমি একটা মানুষ, এই সামনে একটা এইভাবে এদিকে একটা তীর ধরে রাখছো, ঠিক আছে? ওকে, এখন তুমি ধরো এই তীরটা নিয়ে ঘুরে এখানে আসো, আসার পরে কি হবে তুমি কি করলা একটু চিন্তা করো। তীরটা কি হয়েছে, এইখান বরাবর এদিকে চলে আসে, এইদিকে আসছে, তারপর এদিকে চলে আসছে, ঠিক কিনা? বুঝতেছো কথাটা? তোমার হাতে একটা তীর নিয়ে যদি এখান থেকে এখানে ঘুরে আসো, তাহলে তীরটা কতখানি ঘুরবে? যদি আমি বলি তুমি একটা বৃত্তের এখান থেকে এখানে আসছো, কতখানি ঘুরবে বলো তো? কত ডিগ্রি ঘুরবে? আন্দাজ করে বলো। 0 ডিগ্রি। এই তীরটা এইদিকে ছিল, এখন এইদিকে চলে আসছে, কত ডিগ্রি ঘুরছে? আমি বলতে চাচ্ছি এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি না? হ্যালো, তুমি এইখানে নিজেকে কল্পনা করো, একটা তীর ধরে আছো তুমি হাতে, তারপরে এখান থেকে ঘুরে এখানে আসছো, এইখানে 90 ডিগ্রি তৈরি হলে এটাও এই দুটার মধ্যেও 90 ডিগ্রি হচ্ছে না? কথাটা বুঝছো না বুঝতেছো না এখনো? তোমাকে জাস্ট ফিল করাচ্ছি জিনিসটা, আর কিচ্ছু না। আমি বলতে চাচ্ছি একটা তীর যদি এইভাবে করে ঘুরে এইদিকে আসে, তাহলে তার মধ্যবর্তী কোণ কত হবে? আগেরটার সাথে 90 ডিগ্রি হবে না? আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখো, ধর অর্ধেক আসছে, এইখানে আসছে, তাহলে কি হওয়া উচিত জেনারেলি? সামথিং এইখানে যে কোণটা হয়েছে ওইখানে একই কোণ হবে না? ক্যান ইউ ফিল ইট? আমি ম্যাথমেটিক্যালি প্রুভ করতে পারবো, সমস্যা নাই। তুমি ফিল করতে পারো কিনা তাই বলো। বুঝতে পারছি। ওকে, তাহলে আর কিছু বোঝানোর দরকার নাই। হ্যাঁ ভাই বুঝতে পারছি, ঠিক আছে। এখন তুমি চাইলে এখানে কোশ্চেন যে আপনি বলেন যে সেন্ট্রিফিউগাল ফোর্স কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, আশফাক বলো ভাই। তো মানে পৃথিবী যে ঘুরে সূর্যকে কেন্দ্র করে, এটা সেন্ট্রিপিটাল ফোর্স আছে তো, সেন্ট্রিফিউগাল নাই। কেন্দ্রমুখী বলের কারণে ঘুরতেছে। মানে পৃথিবী যে ঘুরছে এটার কারণ হলো সেন্ট্রিপিটাল ফোর্স এবং যে এটি ট্যানজেন্টাল ফোর্স। দেখো ট্যানজেন্সিয়াল ফোর্স তো লাগবে না, জাস্ট এটাকে সান মনে করো, সূর্য মনে করো, এটাকে পৃথিবী মনে করো ছোট্ট, সেটার মধ্যবর্তী বল আছে, একটা ফোর্স আছে, সেটাকে কি বলে? গ্র্যাভিটেশনাল ফোর্স, এফজি। এই ফোর্সটা থাকলেই পৃথিবী এই দিক বরাবর যাইতেছে মনে করো একটা বেগে, এখান থেকে ওরা টেনে ধরবে, আবার অ্যাক্সিলারেশন মানে সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল, এটা টেনে ধরার কারণেই পৃথিবী ঘুরতে পারবে, তাই না? বুঝতেছো? এটার জন্য কেন্দ্র বিমুখী বল বা এইদিকে কোনো বল দেওয়ার দরকার নাই তো, আছে? নাই তো, এইদিকে কোনো বল দেওয়ার দরকার নাই। আচ্ছা, এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস। এই জিনিসটা বুঝতে আমার যখন তোমাদের ইন্টারমিডিয়েট পড়তাম, যখন আমার টোটাল এই দুইটা ত্বরণ সম্পর্কে বুঝতে, যে একটা মানের পরিবর্তন বিবেচনা করা হচ্ছে, একটা দিকের পরিবর্তন বিবেচনা করা হচ্ছে, একটা বস্তুর মধ্যে বেগ হলে একটা, খেয়াল করে দেখো কত সাংঘাতিক জিনিস কিন্তু এটা। বেগ হলে একটা স্পর্শক বরাবর কাজ করে, আর ত্বরণ পাচ্ছি আমি দুইটা, একটা এই দিক একটা এই দিক। এটা কিন্তু সরাসরি প্রতিবেদন দেখলে বা বই পড়লে মানে বুঝা প্রায় টেন্স টু অসম্ভব হয়ে যায়। যেভাবে বইগুলা লেখা বাংলাদেশের, ওগুলাতে আমি এই জিনিসটা কিছুতেই বুঝতে পারতেছিলাম না। আমার মনে আছে, আমার মনে হয় 16-17 দিন টাইম লেগেছিল এতটুকু কনসেপ্ট বুঝতে, এবং এটার উপরে আমার নিজের আর্টিকেল লিখতে হয়েছিল, অনেক বড় বড় নিজস্ব নোট তৈরি করতে হয়েছিল, যেগুলা তুমি এখন পাচ্ছ। তোমরা এটা 20 টাকা দিয়ে কিনতে পারতেছো হয়তো, বাট এইটা করতে 20 দিন সময় লাগে এই জিনিসটা বুঝতে, যদি তুমি নিজের থেকে বুঝতে চাইতা। বাট সবারই আসলে 20 দিন সময় লাগবে, কারণ তোমরা তো এখানে রেডিমেড বুঝতে পারলা, কিন্তু তোমাদের এখানে ছাত্র সংখ্যাটা দেখো অনেক কমে গেছে। আমি বলছি নলেজ সবসময় সিক্রেট থাকে, আর খুব ভালো ছাত্র ছাড়া এগুলা কেউ জানতে পারবে না, আর সবাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার হবেও না।
এখন দেখো সামনে আগাই। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, হ্যাঁ ওটার অ্যান্সার করে দিচ্ছি। ওটার অ্যান্সার শুধু ওই বুঝবে, সবাই মনে হয় বুঝবে না, এটা অনেক ক্রিটিক্যাল হবে, তাও বুঝাচ্ছি। দেখো দিকগুলা অনেক প্যাচ লাগিয়ে দেবে তোমাদের মনের মধ্যে। একটা বল ধরলাম আমি এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তাইলে ওটার মধ্যে বেগের যে দিকটা সেটা হলো এই দিক বরাবর, স্পর্শক বরাবর ভি এর দিক থাকবে। আর ওমেগা যেটা, সেটা এন্টি ক্লকওয়াইজ ঘুরলে উপরের দিকে কাজ করে। ওমেগার যদি চেঞ্জ ঘটাই, বাড়াই ওমেগা, ওমেগা নর্থ থেকে ওমেগা করি, সরি ওমেগা নর্থ থেকে ধরো ওমেগা করি, উপরের দিকে চেঞ্জটা যদি হয়, তাইলে আলফাটাও উপরের দিকে কাজ করবে। আলফাটার একটা, এই আলফা উপরের দিকে কাজ করবে। এখন এই সিস্টেমের মধ্যে যদি আমি আর কে ইন্ট্রোডিউস করাই, আর মানে হলো অবস্থান ভেক্টর আর, এটা হলো আলফা অ্যাঙ্গেল, সবই আই থিঙ্ক চলে আসছে। এখন আমরা যেটা চাই সেটা যদি বের করি, সব ভেক্টরকে এই একটা, দুইটা, তিনটা, চারটা ভেক্টরকে আমি একসাথে আঁকবো। তোমাদের অনেক কষ্ট হবে জিনিসটা বুঝতে। এখন চারটা ভেক্টরকে যখন শিফট করে এক জায়গায় এই বস্তুর মধ্যে নিয়ে আসতেছি, দেখো এই বস্তুর মধ্যে নিয়ে আসতেছি, তবে ভালো হয়েছে, মানে যারা তোমরা এখানে কেউ খারাপ স্টুডেন্ট নাই, যারা ছিল তারা চলে গেছে, যারা বুঝতে পারছে যে এটা বোঝা সম্ভব না আগে পলাও। আচ্ছা দেখো, আমার আবার একটা খারাপ অভ্যাস কি, আমি পরে ফেলি আর কি। এইটাকে আঁকলাম, এটা আর ভেক্টরটা, এগুলা কিন্তু 3D তে আঁকতেছি, তোমরা এই ভি আর একই দিকে আছে মনে করে বসো না, কোথায় ভি কোথায় আর আলাদা কিন্তু। এরপর আলফাটা কি কালার দিয়ে আঁকছিলাম, এটা উপরে এই দিক বরাবর কাজ করতেছে, এটা হলো আলফা। ওমেগাটা এদিকেই কাজ করতেছে, একই দিকেই। আচ্ছা, এটাকে আরেকটু সুন্দরভাবে বোঝার জন্য আই থিঙ্ক আমি একটা ড্রয়িং করতে পারি কিনা, কঠিন হয়ে যাবে জিনিসটা। একটা ড্রয়িং করলাম, দাঁড়াও, 3D অবজেক্ট একটা বক্স আঁকি, বক্সের মধ্যে বসাই, তাইলে মনে হয় বুঝতে সুবিধা হবে। ভার্চুয়ালি এই জিনিসটা করাটা অনেক কঠিন। মানে আলফা আর ওমেগা উভয় জেড এক্সিস বরাবর কিভাবে? আমি বলি, ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ কোশ্চেন ছিল, কেমনে করে কোশ্চেন থাকে এখন, আমি তো জানা শুরু করি নাই। হ্যাঁ কোশ্চেন করতে থাকো, একজন কোশ্চেন করেছে ওমেগার দিক আলফার দিক একই দিকে কেন, আর কি কার প্রশ্ন আছে বলো। জি ভাই, আর কি প্রশ্ন? এখানে কি ভেক্টরের দিকগুলোকে কি একটা নির্দিষ্ট বিন্দু নিয়ে আসলেন? হ্যাঁ ওই বস্তুটার গায়ে নিয়ে আসছি, সবগুলা ভেক্টরকে শিফট করে সবগুলা ভেক্টরের পা কানেক্ট করে ফেলছি। এই ভেক্টরটাকে মুভ করেছি, এই ভেক্টরটাকে মুভ করে এইখানে নিয়ে আসছি, এই যে, আর এই ভেক্টরটা ওইদিকে আছে। এরপর এই ভেক্টর দুইটা, এই দুটাকে এখানে নিয়ে আসছি, প্যারালালি শিফট করে নিয়ে আসছি। সমান্তরালে ভেক্টরকে সরানো যায়, আমি ভেক্টর শিফটিং এর ভিডিওতে দেখিয়েছি এগুলা সব। আচ্ছা উপরের দিকে উঠি, এটা কিসের দিক, এটা হলো আমার সেই হ্যাঁ প্রশ্নটা বলো ভাই। ভাইয়া, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। ওই যে কমেন্ট বক্সে একটু আপনার লিংকটা দিয়ে দিয়েন, ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়ে দিয়েন। কে রাখছি দেখো কমেন্টে। ভাই আমার অ্যানসারটা তো পাইলাম না। তোমার একজনের একটা প্রশ্ন ছিল, সেটা অ্যান্সার দিচ্ছি, সেটা হলো এই ওমেগার দিক আলফার দিক সেম কেন। আমি বলেছিলাম এইখানে আমি যেটা কল্পনা করছি সেটা হলো ওমেগা নর আর ওমেগা সেটা হলো বেড়েছে মানে ওমেগার নর ছিল সামথিং 2, ওমেগাটা হয়েছে 4। যদি বাড়ে, ঘোরানোর সময় ওমেগা বাড়ে, তাহলে কি হবে, উপরের দিকে আলফা কাজ করবে, আর যদি কমে তাহলে নিচের দিকে আলফা কাজ করবে। এই জিনিসটা গত ক্লাসে অ্যান্সার করেছিলাম, এই কারণে আমি অ্যান্সারটা পরে করলাম আর কি, কারণ গত ক্লাসে বলা হয়েছিল। আর ওমেগার আলফার দিকটা, দুটো আলফাই কি সেম? কথাটা আবার বলো। ও সরি, এটা আলফা হলো কোনিক বেগ, আর এটা হলো কোণ, এটারে তো এক দেওয়া উচিত না। এই ছবিটার জন্য আলফা চেঞ্জ করে দেই, আমি এটাকে অন্য কিছু দিয়ে দেই, সামথিং আমি সেটাই বুঝতে পারছি, ল্যামডা দিয়ে দিলাম, অ্যাঙ্গেলটা ল্যামডা দিয়ে দিলাম, কনফিউজ করো না। আচ্ছা, এই ওমেগাটা উপরের দিকে কাজ করতেছে। এই এখন তোমরা মনে হয় একটু আধটু ভালো বুঝতে পারবা বস্তুটার আকার কারণে। সরি বস্তুটা তো এই কালার না বস্তুটা তো সাদা দিছি। আচ্ছা
হোয়াইট। এখন আসো একটু কল্পনা শক্তি বাড়াও, আমার সাথে সাথে জিনিসগুলো চিন্তা করো। আমি সূত্রগুলোকে তোমার দেখাচ্ছি, আজকে সামনে আগাবো না, এই জিনিসটা পরে ছেড়ে দেবো। এটা বুঝতে অনেক কষ্ট হবে তোমাদের, মোটামুটি ভালো কষ্ট হবে, ব্রেনের উপর ব্যাপক প্রেসার পড়বে। ভি ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস আর, এটা আমি বুঝিয়েছিলাম। এখান থেকেই বোঝানো যাবে আবারও যে ওমেগাটা এইদিকে কাজ করতেছে, আরটা এইদিকে কাজ করতেছে। তার মানে এখানে একটা দেয়াল কল্পনা করো এবং এই দেওয়ালের মধ্যে স্ক্রু গাঁথার চেষ্টা করো। আমি যদি এখানে একটা দেওয়াল কল্পনা করি, এখানে একটা দেওয়াল কল্পনা করি, স্ক্রু চাই, স্ক্রুটা কিন্তু সামথিং ওইদিকে ঢুকে যাবে। আচ্ছা, দাগ হচ্ছে না কোনো কারণে, স্ক্রুটা কিন্তু আমরা বুঝতেই পারছি ওইদিকে ঢুকে যাবে। তার মানে এই যে ভি ইজ ইকুয়াল টু ভি এর দিকের সাথে মিলে গেল, দেখো ওমেগা ক্রস আর করাতে, এটা এখান থেকে দেখা যাচ্ছে। ও মাই গড, কি করলাম, এটা পুরো জিনিসটা কেটে গেছে। এটাকে এই ফিল্ডের মধ্যে নিয়ে আসা এখন কঠিন হয়ে যাবে, কি করা যায়? এটাকে ইউজ করি, হ্যাঁ তাইলে হয়ে যাবে বেটার। এটাকে ইউজ করে দেখো, ওমেগা ক্রস আর করলে ভি এর দিকেই স্ক্রুটা বাড়তেছে, তার মানে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, এই কথাটা সত্য। এবার যদি আমি আরেকটা কথা বলি যে এইদিকে আলফা আছে, এখন আমার এই দিক, এটা কি স্পর্শকীয় ত্বরণের দিক, এটি, এটা কিন্তু স্পর্শকটা, স্পর্শক রেখাটা, সেটা এটি এর দিকে এইদিকে, আর এস সি এর দিকে এইদিকে। এখন কল্পনা করো খুব ভালো করে, এসি আঁকতেছি, এটা হলো এসি, কেন্দ্রমুখী ত্বরণের দিক। সব ভেক্টর যা এখন পর্যন্ত শিখেছ সবকিছু এখানে আছে। উপরের দিকে দুইটা ভেক্টর আছে, ওমেগা এবং আলফা, এইদিকে আর আছে, ওই স্পর্শক বরাবর এই যে এই দিকগুলাতে স্পর্শকীয় ত্বরণ আছে, স্পর্শকীয় বেগ মানে রৈখিক বেগটা আছে, আর কেন্দ্রমুখী কেন্দ্রের দিকে এসি আছে, কেন্দ্রমুখী ত্বরণ আছে। এখন তোমরা যেটা সূত্র, এটা মাত্র দেখছো প্রমাণ, মানে দিক মিলাইছো, এটার দিক মিলানো হয় নাই। কিসের দিক মিলানো হয় নাই? এটি, এটি ইজ ইকুয়াল টু সামথিং আমরা বের করেছিলাম ওমেগা আর মনে হচ্ছে। ওমেগার থেকে আর এর দিকে ঘোরাও, তাহলে কি হয়? স্ক্রুটা কোন দিকে গাঁথে? ওই দিকেই গাঁথে। তার মানে কি স্পর্শকীয় ত্বরণের দিক মিলে গেছে। খুব ভালো করে দেখো জিনিসটা কি করলাম। আমরা যে মাত্র প্রমাণ করে আসলাম এই যে পিছনে এই জায়গাটায়, যে এই যে জিনিসটা আলফা ক্রস আর করলে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন পাওয়া যাবে, সেটার প্রমাণ হলো আমরা এখানে পেলাম। দিক দেখে, দিক মিলিয়ে দেখলাম। আমরা কি করলাম? ওমেগার থেকে আর এর দিকে স্ক্রুটাকে ঘুরিয়ে দেখলাম যে সেটা স্পর্শক বরাবর যাইতেছে কিনা। যদি আর এর থেকে ওমেগার দিকে ঘোরাও দেখবা এইদিকে বের হয়ে আসতেছে, কিন্তু ওই দিকে তো বেগের পরিবর্তন ঘটতেছে না, বেগটা তো ওই দিকে আছে, এটিটা তো বাস্তবে ওই দিকে থাকার কথা, কিন্তু আর ওমেগা করলে কিন্তু উল্টা দিকে চলে আসে। তাই তোমরা যারা প্রশ্নটা করেছিলা যে ভাইয়া আমাকে বলেন যে এটি কেন ওমেগা ক্রস আর হইলো, আর ক্রস ওমেগা কেন হইলো না, এই কথাটা কেন সত্য না, সেটা এখানে প্রমাণ হচ্ছে, বাস্তবের সাথে মিলিয়ে দেখতেছি আমরা জাস্ট। এরপরের কেসটায় আসো, এটা তো আমরা দেখলাম হলো এসির ক্ষেত্রে। দেখি এবার চলো কেন্দ্রমুখী ত্বরণের দিক মিলে কিনা। কেন্দ্রমুখী ত্বরণের সূত্র বের করেছিলাম ওমেগা ক্রস ভি আছে, এটা আমরা দেখলে বুঝবো। দেখো এটা বুঝতে গেলে কি করতে হবে? ভি আর ওমেগা যেটা চিন্তা করো, ভি কোন দিকে? ভি হলো এই দিকে, আর ওমেগা হলো এই দিকে, উপরের দিকে। আমি বাকি জিনিসগুলোকে মুছে দিচ্ছি যেন তোমার কনফিউশনটা কমে যায়। আলফা টালফার দরকার নাই, ভি আর ওমেগা দরকার, শুধু ভি ওই দিকে, ওমেগা এই দিকে। আমি একটা দেওয়াল তুলে দিচ্ছি তোমাদের জন্য সুবিধার জন্য। এই যে দেওয়ালে স্ক্রু ঘোরাতে হবে। এবার এই স্ক্রুটা এখানে না, এইখানে গাঁথতে হবে। স্ক্রুটাকে যদি এখানে একটা স্ক্রু ধরে গাঁথার চেষ্টা করো, ভি থেকে ওমেগার দিকে ঘোরালে, এন্টি ক্লকওয়াইজ ঘোরালে স্ক্রুটা খুলে আসবে এদিকে, আর যদি ওমেগার থেকে ভির দিকে ঘোরাও স্ক্রুটা ভিতর দিকে ঢুকে যাবে। কে বুঝতেছো না আমাকে বলো তো? তার জন্য আমি ছবিটাকে আবার সিম্পলিফাই করে আঁকতেছি, যে বুঝতেছিল না আর কি, তার জন্য জাস্ট ওমেগা এদিকে কাজ করতেছে, ভি ওইদিকে কাজ করতেছে, সরি ভি। আমি তোমাকে বললাম যে এখানে একটা স্ক্রু ধরে গাঁথতে হবে,
সেটা গাঁথার জন্য তোমার এইভাবে চিন্তা করতে হবে যে এটা একটা প্লেন, একটা দেয়াল, সেটার মধ্যে এইদিকে ওমেগা আছে, ওই দিকে মনে করো সামথিং ভি আছে, এখানে একটা স্ক্রু আছে। ভি থেকে ওমেগার দিকে যদি স্ক্রুটা গাঁথতে চাও, দেওয়ালের কোন দিকে যাবে? এই দিকে যাবে না ওই দিকে যাবে আমাকে বলো তো। ভি থেকে ওমেগার দিকে ঘোরাইলে কেউ একজন বলো। ভিতরের দিকে। এটা যাবে তাই না? ভাই বাম পাশে। হ্যাঁ রাইট, বাম পাশে। সবাই ঠিক বলেছো, এইদিকে যাবে। স্ক্রুটা ঘোরান দিলে স্ক্রুটা এইদিকে ঢুকবে। তাইলে আমি কি করলাম দেখো তো, ওমেগা থেকে ভি এর দিকে ঘোরাইলে ওমেগা ক্রস ভি করলে আমি পাচ্ছি বাম পাশে, আর বাম পাশেই তো আমার সেই কি আছে বলো তো, কেন্দ্রমুখী ত্বরণ আছে। তার মানে আর ক্রস ওমেগা কথাটা ঠিক না, এটি ইজ ইকাল টু ওমেগা ক্রস আর, এই কথাটা সঠিক। আর এসি ইজ ইকাল টু ভি ক্রস ওমেগা না, ওমেগা ক্রস ভি, এই কথাটা সঠিক। বুঝতে পারছো না এখনো বুঝো নাই কেউ? আমরা বুঝছি। আচ্ছা আগে বলে দেই এটা সবার বোঝার কথা না, কারণ এটা আমি অনেক আমার বুয়েটে ফ্রেন্ড দেখেছি, অনেক ফ্রেন্ড ওরা বুঝেই না, এখনো বুঝে না। সো তুমি আসলে বুয়েটে চান্স পেয়ে যাবা এটা না বুঝলেও, এটা বোঝার চেষ্টা করছো, এটা বেটার। এত বেশি ডিপ ফান্ডামেন্টাল ফিজিক্স পড়ানোর উদ্দেশ্য ছিল না আমার, কিন্তু যে প্রশ্নটা করেছিল তার জন্য হয়তো তোমাদের এই জিনিসটা পড়ানো হলো আজকে। যাই হোক ছুটি দিয়ে দেই, 10টা বেজে গেছে, তোমরা চলে যাও। নেক্সট দিন আমরা টর্ক করব, ফোর্স সম্পর্কে জানবো। আর স্টাডি ম্যাটেরিয়াল সবাই, হ্যাঁ এখন তোমাদের প্রশ্ন করতে পারো সবাই। ভাইয়া প্রতিদিন কি ক্লাস থাকবে? কি বললা তুমি এটা? প্রতিদিনই ক্লাস হয় আমাদের? নাকি একদিন পর পর ক্লাস আপনি করবেন? না আমার ক্লাস তো সপ্তাহে মাত্র আমি 3টা কোর্স এখন ফ্রিতে নিচ্ছি তোমাদের, 3টাই তোমরা ক্লাস বুধবার দিন আছে। তোমরা দেখে নিবা, রুটিন আছে পেজের মধ্যে, রুটিন দেওয়া রয়েছে। সরি ভাইয়া বুঝতে পারলাম না ঠিক।